No, it's fine. হ্যাঁ, হাই এভরিওয়ান। হ্যালো সবাইকে। হ্যালো। হ্যাঁ, আজকে আমাদের নবনূরে আমাদের সাথে আছেন বিথি আপু। আমরা বিথি আপু মুখ থেকে বিথি আপু সম্পর্কে জানতে চাই এবং বিথি আপু পরিচয় দিতে চাই। Good. হ্যালো। আমি শায়রা বিথি। আমি একজন মাউন্টেনিয়ার, বাংলাদেশি মাউন্টেনিয়ার। তো আজকে আপুদের সাথে আড্ডায় আসার এটাই কারণ আমার মাউন্টেনিয়ারিং জার্নি সম্পর্কে কথা বলা। তাই তো? হ্যাঁ, জি। অনেক কিছু আমরা আপনাকে চিনবো, আপনাকে জানবো। মানে এই যে মাউন্টেনিয়ার এর মানে বাইরেও আপনি একজন মানুষ, আলাদা একটা মানুষ। আমরা তাকেও চিনার চেষ্টা করবো। ওকে, ফাইন। আচ্ছা, অ্যান্ড কি বলবো আপনাকে নিয়ে আসলে? আচ্ছা, আপনার হচ্ছে যে আপনাকে তো আমরা খুব একটা চিনি বলতে আমরা জানি যে বিথি আপু হচ্ছে যে মাউন্টেনিয়ার। উনি মানে একেক সময় একেক জায়গায় গিয়ে পাহাড় পর্বত উঠতেছে। আমরা একটু জানি আসলে। আমরা আদারওয়াইজ আপনার কোথায় বড় হওয়া বা কোথায় স্কুল, কলেজ, ইউনিভার্সিটি আমরা এগুলো বিষয়ে কিচ্ছু জানি না। অ্যান্ড আপনি কোথায় বড় হয়েছেন? আমরা এগুলো নিয়ে কিছু বলতে চাই। আচ্ছা, বেসিক্যালি আমার জন্ম পিরোজপুরের স্বরূপকাঠিতে। ওখানে আমি এসএসসি পর্যন্ত আমার পড়াশোনা ওখানেই। একদম 1 থেকে 10 আরকি। তো এরপরে আমি ইন্টারমিডিয়েটে আমি ঢাকাতে হলিক্রসে আমার চান্স হয়। তো ইন্টারমিডিয়েট ওখানে। এরপরে আমার ইউনিভার্সিটি এই ঢাকাতেই একটা প্রাইভেট ইউনিভার্সিটি। ওখানে আমি ইংলিশ লিটারেচারে অনার্স শেষ করেছি। এই তো। মাউন্টেনিয়ার হওয়ার জায়গাটা মানে এই এডুকেশন লাইন থেকে মানে কোন টাইম থেকে মাথায় আসছে যে মাউন্টেনিয়ার হবো? হুম, ওকে। ওই যে বললাম না আমি তো একটু ছোটবেলা থেকেই একটু মানে পড়াশোনা বিমুখ আরকি। হ্যাঁ, পড়াশোনা করতে ভালো লাগতো না। আমার মা সারাক্ষণ ধরে বেঁধে পড়াতো। হ্যাঁ? তারপরে ইন্টারমিডিয়েটে যখন আমি ঢাকাতে পড়াশোনা শুরু করি তখন আমি থাকতাম আমার ছোট চাচির সাথে। তো তারা আরো এক ধাপ আগানো ছিল আমার মা-বাবার থেকে। হ্যাঁ? তারা আরো বেশি স্ট্রিক্টলি মেইনটেইন করতো আমার পড়াশোনার বিষয়টা। তো এরপরে যাই হোক, এরপরে তো আসলে যখন ইউনিভার্সিটি ভর্তি হলাম এক প্রকার যুদ্ধ করে আমি এই সংসার হ্যাঁ, আমার চাচা-চাচী বা মা-বাবা এদের থেকে একটু দূরে একা থাকতে শুরু করলাম। কারণ তখন আসলে পড়াশোনা ভালোই লাগতো না। তো একা যখন থাকা শুরু করলাম তখন থেকে বেসিক্যালি আমার ঘোরাঘুরির প্রতি একটা আগ্রহ হয়। তো তখন থাকে না? তখন বয়স সীমা এটা কত সালের দিকে আপু? এটা হচ্ছে ২০ আমার বয়স ২০ 90 আ সরি ১৩ সালের দিকে। হ্যাঁ? তখন আমি একা থাকা শুরু করি। তো যাই হোক তখন যে বন্ধু-বান্ধবদের সাথে টুকটাক ঘোরাঘুরি তখন সাধ্যের মধ্যে যতটুকু সম্পদ ছিল এই একটু পুরান ঢাকায় যাওয়া। এই এরকম একটা ব্যাপার ছিল। একদম কাছাকাছি আমাদের তখন সার্কেলের মধ্যে যতটুকু সম্পদ ছিল। তো এরকমই একবার ওদেরকে নিয়ে আমরা যাই সীতাকুণ্ড। তো সীতাকুণ্ড আ ট্রেইলে সীতাকুণ্ড ট্রেইনে আমাদের সাথে পরিচয় হয় বাংলাদেশের ১ম মাউন্টেনিয়ারিং ক্লাব, বাংলা মাউন্টেনিয়ারিং এন্ড ট্রেকিং ক্লাব। ওই ক্লাবের কিছু মেম্বাররাও আসে ওখানে ট্রেক করতে। তারা তো তখন অলরেডি ফেমাস আমাদের কাছে। তো তাদের সাথে পরিচয় হয়, তাদের সাথে আলাপ হয়। ওখানে ২ টা মেয়ে ছিল, তানমি আপু এবং চৈতি আপু। তো তাদের দেখে না বেসিক্যালি আমার এত ভালো লাগছে। প্রায় ২০ জনের একটা গ্রুপ। সেখানে মাত্র ২ টা মেয়ে এবং তারা খুব সুন্দরভাবে ট্রেক করতে আসছে। অন্যরকম একটা ভালো লাগা কাজ করলো ওই ক্লাবের প্রতি। তো পরে বেসিক্যালি এমনিতেও ক্লাবের ১-২ জন মেম্বার আমার আগে থেকেই পরিচিত ছিল। তো ওই মিটিংটার পরে তাদের আরো বেশ কিছু মেম্বারদের সাথে আমার খুব ভালোভাবে পরিচয় হয়। এরপরে আমরাও ঢাকা ফিরি, তারাও ঢাকা ছিল। ঢাকা ফিরে আমি ক্লাবের মেম্বারদের সাথে আরো যোগাযোগ করি যে, "আমি আপনাদের ক্লাবের মেম্বার হতে চাই।" বেসিক্যালি যখন আমি পাহাড়ে চড়বো বা পাহাড়ে যাবো তাদের সাথে এরকম কোনো ইচ্ছা বা ভাবিও নাই আমি বেসিক্যালি। হ্যাঁ, উম একদমই জাস্ট ওদের একটা সঙ্গ পাওয়া। ওদের সাথে থাকলে অন্তত দেশে ঘোরা হবে বা এই মানুষগুলোকে একটু কাছ থেকে জানতে পারবো। সেই ভালো লাগার জায়গা থেকে বা সেই চাহিদার জায়গা থেকে আমি ওদের সাথে যোগাযোগ করি যে আমি ক্লাবের মেম্বার হতে চাই এবং প্রায় এই মানে
এই যে আমার চাহিদা, মানে আমি যে হতে চাই, তারপরও মেম্বার হতে কিন্তু আমার প্রায় 6 মান্থ টাইম লেগেছিল। আফটার 6 মান্থ গিয়ে আমি ক্লাবের মেম্বার হই। তো তারপর ওই ক্লাবেরই টিম, মানে অন্য মেম্বারদের সাথে একবার হচ্ছে আমি বান্দরবনে ট্রেক করতে যাওয়ার সুযোগ পাই। এটা একটা অলমোস্ট 7 দিনের একটা ট্রেক ছিল। তখন বান্দরবান কিছুটা এতটা, এখন যেরকম অনেক ট্রেন রেস্ট্রিক্টেড, তখন এতটা রেস্ট্রিক্টেড ছিল না। কিছু, কিছু জায়গা ওপেন ছিল, যাওয়া যাইত চাইলেই। তো এটা হচ্ছে 14 সালের শেষের দিকের ঘটনা। তো যাই হোক, এরপরে ওই ট্রেকটা যখন আমি খুব সুন্দরভাবে মানে শেষ করে আসি, তখন বেসিক্যালি ওই ক্লাবের যে প্রেসিডেন্ট ছিল, তিনি আমাকে বললেন যে, "হ্যাঁ, তুমি মাউন্টেনিয়ারিং এর দিকে নজর দাও। মানে তুমি এটা ভালো করতে পারবা যদি একটু তুমি সিরিয়াস হও বা একটু নজর দাও।" এরকম একটা ব্যাপার। তো তারপরে বেসিক্যালি আমি আসলে তখনও তো, কারণ আমি একটা মানুষ, মানে সাধারণত আমরা যেরকম হয় যে কোনোদিন কাঁধে ৫ কেজি ওজনের একটা ব্যাগ নেই নাই। তো আমরা মাউন্টেনিয়ারিং নিয়ে বা ফিটনেস কন্ডিশনের রাস্তা, এগুলো সব মানে ফিটনেস নিয়ে তো কোনো কাজই কখনো করি নাই, দৌড়াদৌড়ি। তো এটা আমি ভাবতেও পারি নাই যে না, এটা আমার দিয়ে কখনো হবে। তো এরপরে ধীরে, ধীরে ওই ক্লাবের মেম্বার থাকি আমি। মেম্বার থাকা অবস্থায় ওদের সাথে আ টুকটাক এমনি দেশের মধ্যে হাঁটার, ওরা বেশ কিছুদিন পর, পর দেখা গেছে ট্রেকিং, মানে এমনি ১০ কিলোমিটার হাঁটতো, ৫ কিলোমিটার হাঁটতো বিভিন্ন জায়গায়, বিভিন্ন দেশের মধ্যে বিভিন্ন ট্রেনে। তো আমি ওগুলা পার্টিসিপেট করা শুরু করলাম। নিজের এক্সারসাইজে ওরা নিয়মিত মাঠে আসতো সকালবেলা। আমিও যাওয়া শুরু করলাম আস্তে, আস্তে। মানে নিজেকে জাস্ট ফিট করার চেষ্টা করলাম। কিন্তু তখন পর্যন্ত ভাবি নাই যে আমি অন্তত কোনো উচ্চতায় গিয়ে আমি ট্রেক করতে পারবো বা সেরকম যোগ্য কখনো আমি হব। তো এভাবেই প্রায় আরো মানে বছরখানেক কেটে গেল। এরপরে ২০১৫ অক্টোবরে এরকমই, মানে ওই ক্লাবের একটা মাসিক মিটিং হয়। তো সেই মাসিক মিটিং এ আমাকে, আমি আর আমার আরেকজন মানে বন্ধু, মেয়ে নারী, আ ওর নাম হচ্ছে রিমি। তো আমাদের ২ জনকে আমাদের ক্লাবের যিনি প্রতিষ্ঠাতা ইনামুল হক, উনি আমাদেরকে তার রুমে ডেকে, মানে তার স্টাডি রুম আছে। ওখানে ডেকে বলল যে, "আচ্ছা, আপনারা ২ জন।" তখন অলরেডি ওই ক্লাবে একটা মাউন্টেনিয়ারিং ক্লাইম্ব এর ওরা একটা মানে আয়োজন করছিল। মানে ওরা তো প্রতি বছরই ১-২ টা অভিযানে যায়। তো ওই বছরের কেয়াঝুরি নামে একটা পর্বত, শাহজাহানের ভিতরে প্রায় ৫ জনের একটা টিম যাবে। তো এরকম একটা প্রস্তুতি চলছিল। এরকম একটা সময় এনামুল হক স্যার যখন আমি এবং রিনিকে আমাদেরকে ডেকে বলল যে, "তোমরা কি এই অভিযানের বেস ক্যাম্প, আপনারা যদি এই অভিযানের বেস ক্যাম্প পর্যন্ত যাওয়ার সুযোগ পান, আপনারা কি যাবেন?" আমরা তো ২ জনই মানে এতই সারপ্রাইজ ছিলাম। কারণ আমরা তো একদমই নবিশ, তখন আমাদের পুরোই এক্সপেরিয়েন্স নাই। আমরা এর আগে ওই অর্থে বান্দরবান ছাড়া আর কোথাও ২ জনেরই সেম অলমোস্ট কোথাও এভাবে ট্রেকে যাই নাই। আমরা তো ২ জন শুনেই মানে ৭-৫ কোনো কিছু না ভেবেই এক পায়ে যে, "হ্যাঁ স্যার, আমরা যেতে চাই।" এত বড় অপরচুনিটি কে মিস করবে? সেটাই। হ্যাঁ, এক্সাক্টলি, যে অনুমতি পাবো কিনা, বাসায় কি বলবে? মানে এগুলো আমরা আর কিছুই ভাবি না। আমার শুধু মনে হয় যে হ্যাঁ, স্যার যেতে চাই। তো যাই হোক, স্যার তারপরে বলল যে, "ঠিক আছে, আপনারা আজকে থেকে প্রস্তুতি নেওয়া শুরু করেন। আ দেখা যাক কি হয়।" তো আমি তো বাসায় এসে মানে বাসায় ফিরতে, ফিরতে রাস্তায় আমি এত এক্সাইটেড যে এরকম সুযোগ এত দ্রুত আসবে আমার লাইফে, আমি এটা ভাবিনি। কিন্তু তখন আসলে বেসিক্যালি বাদ সাধলো যে আমি আসলে এটা বাসায় কিভাবে বলবো। কারণ আমি একদম ড্যাম সিউর যে তখন যদি আমি এই কথা বাসায় বলতাম, আমাকে কখনোই যাওয়ার অনুমতি দিত না। মানে এটা কখনোই দিত না। যতই এখন হয়তো খুব ইজি সবকিছু, তখন কোনোভাবেই দিত না, আমি সেটা জানতাম। তো আমি বেসিক্যালি আমি বাসায় কিছুই বলি নাই। আমি বাইরে বানানোর প্রস্তুতি, হ্যাঁ, এক্সাক্টলি। এক্সাক্টলি, আমি বাসায় কিছুই বলি নাই। বাসায় কাউকে কিছুই জানাই নাই। আমি সব প্রস্তুতি নেয়া শুরু করলাম। লাকিলি আমার পাসপোর্টটা আগে ছিল। এমনি ট্রাভেল কোথাও করিনি, কিন্তু পাসপোর্ট ছিল। তো যাই হোক, এরপরে আমি ওই কাইন্ড অফ কাউকে, ফ্যামিলি কাউকে না জানাই ওদের সাথে সকালবেলা, এগুলো তো এমনিও আগে আমি করতাম। তো এক্সারসাইজ মানে আমার দিক থেকে যতটুকু প্রস্তুতি নেই আমি নিলাম। তো যেদিন নেপাল আমরা যাবো, মানে ওরা টিমের সাথে আমরা যেদিন যাবো, তো সেই দিন সকালবেলা এয়ারপোর্টে পৌঁছানোর পরে আমি আমার বাবাকে ফোন দিছিলাম যে, "বাবা, আমি নেপাল যাচ্ছি।" এরকম একটা টিমের সাথে, মানে আমার বাবা কাইন্ড অফ মানে আকাশ থেকে পড়া যেটাকে বলে, সেটাই হচ্ছে। একদম যাওয়ার আর্গুমেন্ট আর না বলার কোনো স্কোপ নাই।
না এক্স্যাক্টলি আমার বাবা তো ধাপ করে ফোন রেখে দিচ্ছে, কোনো কনভারসেশনে যায় না। এরপরে মা সমানে ফোন দেওয়া শুরু করলো। আমি আর কারো ফোনে রিসিভ করলাম না। আর শুধু আমার ছোট বোনকে বললাম যে, "ওদেরকে একটু বোঝাও আমি যাচ্ছি। এটা আমি পছন্দ করি এই কাজটা। যেহেতু আমার সামনে সুযোগ আসছে তো আমি এই সুযোগ আর" তো যাই হোক এরপরে আমার বোন হয়তো ওদেরকে ম্যানেজ করে। আর বেসিক্যালি ওই ট্রেকটা শেষ করে আসার পরে যে আমি যে মিডিয়া কভারেজ পাই মানে টুকটাক পত্র-পত্রিকায় যে মানে আমার অভিযান সংক্রান্ত যে নিউজ গুলো আসা শুরু করলো। এরপরে বেসিক্যালি আম্মু-আব্বু বুঝলো যে মানে এমন না যে আমি কোনো মানে খারাপ কোনো সঙ্গের সাথে গিয়েছি বা খারাপ এটা আমার সঙ্গের জন্য সাথে গিয়েছেন বা হচ্ছে যে মানে উৎসরে যাচ্ছেন, মানে ভালো কাজ এক্সাক্টলি করতেই তো গেছে। হ্যাঁ, মানে হ্যাঁ, এক্সাক্টলি। তো এইটাই হচ্ছে বেসিক্যালি একদম আমার ওই ১ম সেই ২০১৫ সালের অভিযান এটাই ছিল। এরপরে বাবা-মা চিন্তিত ছিল, অবশ্যই চিন্তিত ছিল। যেতে না করতো, নিজের ক্যারিয়ারে ফোকাস করতে বলতো। আমি একটু মানে ওই যে বললাম না যে পড়াশোনার প্রতি তো আমার আগ্রহ কম। তা একই সাথে আমার মানে প্রফেশনালি যে আমার একটা ভালো জব করতে হবে এগুলোর প্রতিও তখন কাইন্ড অফ আগ্রহটা চলে গিয়েছে। মানে হ্যাঁ। তখন আমার হয় না একটা বয়সের ব্যাপার থেকে রাখতো। মানে একটু দুষ্ট প্রকৃতির। একা, একা থাকা শুরু করলাম। সো সবকিছু মিলিয়ে ওই ফ্যামিলির সাথে একটা মানে একটা ফ্রিডম পাওয়ার পরে হচ্ছে যে নিজের পছন্দের জিনিসগুলো করা। হ্যাঁ, হ্যাঁ। তো আমি লাকি আমাকে কেন বলবো? যে অনেক সময় হয় কি ফ্যামিলির বাইরে গিয়ে অনেক সময় মানুষ বিপথে চলে যায় বা একটা মানে নানা আমি সেই দিক থেকে রাজি ছিলাম যে এটা আসলে বিপথে কিছু ছিল না। এই কাজটা মানে আমি যে ফ্যামিলিকে ছেড়েছিলাম তা আমি মানে এমন না যে আমি খুব খারাপ কোনো কাজ করছিলাম। সো এখন আরকি মনকে সান্ত্বনা দিতে পারি যে না মানে গুড মানে ডিসিশন যে ছিল। ডিসিশনটা আপনি নিয়েছেন এটা তো খুবই লাইফ রিস্কি একটা ডিসিশন। এক্সাক্টলি। হ্যাঁ, তার জন্য সাফার করছি না এমন না। মানে সবার পথ তো সুন্দর হয় না। যেমন আমি কিন্তু হচ্ছে মানে আমার কিন্তু প্রফেশনাল লেভেল খুব একটা মানে আমার সম মেন্টালিটি বা সমমেধা আমার যত ফ্রেন্ডস বা আমার টাইপ মানে আমি বলছি আমার টাইপের যারা তারা দেখা গেল এখন খুব ভালো, ভালো জব করছে। বাট আমি মানে এমন না যে খুব আমি আমার কোয়ালিটি অনুযায়ী বলছি যে আমার যে পজিশনে থাকার কথা ছিল প্রফেশনালি আমি হয়তো সেই পজিশনে নাই। বাট আমি হ্যাপি এই ১০ বছরে আমি আমি মানে হ্যাপি। আল্টিমেটলি আমি হ্যাপি। আমি যা করেছি যতটুকু করেছি মানসিকভাবে আমি হ্যাপি। আপনি হচ্ছে জীবনটাকে উপভোগ করেছেন। যেটা সত্যি কথা যে হ্যাঁ, বলা চলে। মানে মানে আমার হচ্ছে বললাম না আমার লাইফ নিয়ে কোনো রিগ্রেট নাই। আমি যা পেয়েছি আমি তাই করেছি। মানে এমন না যে আমি খুব ভালো জব করছি না, তারপর এটা নিয়ে আমার খুব বেশি এমন না। আমি হ্যাপি। আমি অন্তত মানে আমি বললাম না বছরে ওই যে একটা অভিযানে যেতাম তাতেই আমার এই সারা বছরের যত দুঃখ কষ্ট আমি মনে হয় ওখানে রেখে আসতে পারতাম। আ খারাপ লাগা। বাট আমি হ্যাপি। আপনি একটা জিনিস বলছিলেন না যে বাবা-মাকে হচ্ছে ছেড়ে বাচ্চারা হচ্ছে বিপথে চলে যায়। কিন্তু এখন না মানে বিপথে যাওয়ার থেকে না ব্যাপারটা এরকম যে আমরা চাইলেই তো অনেক মানে সহজে জেনারেশন গ্যাপটা মেন্ট করতে পারি না। তো এইজন্য অনেক সময় বোঝানো সম্ভব হয় না যে আমি কি চাচ্ছি। হয়তো উনার সময় এই কাজটা এখন যেরকম সহজ সেরকম না। তার কাছে ওটার ধারণা ভিন্ন। আবার অলরেডি একটা মানে সোশ্যালি রেশিওটা এরকম কিন্তু মেল ফিমেল। আপনি বললেন ২০ জনের একটা টিমে ২ জন আপনি ২ জন নারীকে পাচ্ছেন মাত্র। এক্সাক্টলি। তো আসলে প্যারেন্টদের মাথায়ও অনেক ধরনের মানে ক্লাউডেড হয়ে থাকে। অনেক ধরনের এনক্সাইটি নিয়ে টেনশন নিয়ে যে কি হবে? এক্সাক্টলি। না আমি তাদেরকে দোষারোপ করছি না। অফ কোর্স। না আমিও করছি না। ওটাই বোঝানোর চেষ্টা করছি যে সামটাইমস আসলে এটা না করে উপায় নাই। হ্যাঁ, এক্সাক্টলি। গার্ডিয়ানদের এই টেনশন হবেটা খুবই স্বাভাবিক। কারণ আমি এখন ফিল করি কিভাবে? যেমন আমার ছোট ২ টা ভাই-বোন আছে। ওদের তো কাইন্ড অফ আমি এখন একজন গার্ডিয়ান। সো যেমন আমার মানে আমার ভাই ছোট। ওর বয়সে ও এখন কোথাও যদি একা যেতে চায় আমার টেনশন হয়। আচ্ছা ঠিক আছে ও এটা ঠিকঠাক মতো করতে পারবে কিনা? আর ওই সেম বয়সটা তো আমিও ওই যে রিসেন্টলি পার করে আসছি। তো আমার মা-বাবার টেনশনটা তো আরো বেশি আ মানে কি বলবো আরো বেশি। ভ্যালিড। তো এটা স্বাভাবিক। হ্যাঁ, সেটাই। বাট আমি ওইটাই আরকি বোঝাচ্ছি যে না, আমি যে মানে আমি যে খুব বেশি কষ্ট পাচ্ছি যেটা আমি বাবা-মার কথা শুনি নাই। না এক্সাক্টলি তা না। বাট
কারণ আপনি তো হচ্ছে আপনার ড্রিমটাকে ফলো করার জন্য বা আপনি এটা কাজ করতে চাচ্ছেন। আপনি বারবার মানে বলতেছেন যে, "না আমার জব নিয়ে এরকম থাকতো, ওরকম থাকতো।" না আমার মনে হচ্ছে বাট আপনার ১ম পরিচয়টা হচ্ছে কিন্তু একটা মাউন্টেনিয়ার এর পরিচয়। যেটা আমরা কিন্তু মানে চিনি ওই জায়গাটা থেকে। আপনার ওই প্যাশন এর জায়গাটা যে না একটা জিনিস আমার ভালো লাগছে করতে, করতে সবাই কিন্তু খুঁজে পায় না নিজের পছন্দের কাজটা এরকম চলার পথে ঘুরতে যাচ্ছি এভাবে কিন্তু খুঁজে পাওয়া যায় না। তো আপনার ফার্স্ট প্রফেশন জব যাই বলি আমি মনে করি যে এটা মাউন্টেনিয়ারই আসলে এবং অবশ্যই ইউ আর মানে ডুইং গ্রেট অন ইট। মানে হ্যাঁ সেটাই আমিও তাই ভাবি। হ্যাঁ, আমি আরেকটা জিনিস মানে জিজ্ঞেস করতে যাচ্ছি সেটা হচ্ছে এই যে মানে আপনি যখন মানে কোনো একটা ইয়াতে যাচ্ছেন মানে ধরেন ১ম আপনি গেলেন হচ্ছে যে নেপাল। হ্যাঁ, মানে তার আগে পূর্ব প্রস্তুতি মানে মাউন্টেনিয়ারিং এর জন্য তো অনেক গিয়ার্স লাগে, অনেক সেটআপ লাগে। তো এগুলো ওই টাইমে আপনি কোথা থেকে ম্যানেজ করতেন আসলে? কারণ তখন তো ২০১৫ সাল। মানে এটার সাথে কিন্তু আমার পরিচিতও না। না এক্সাক্টলি না। আমি ওই যে শুরুতে বলছিলাম একটা ক্লাবের কথা, বাংলা মাউন্টেনিয়ারিং ট্রেকিং ক্লাবের কথা। তো বেসিক্যালি গিয়ার্স রিলেটেড যত কিছু তারাই প্রোভাইড করতো। কারণ এটা তো আসলে মাউন্টেনিয়ারিং তো ভীষণ এক্সপেন্সিভ একটা অনেক। হ্যাঁ, মানে ভীষণ। তো এটা তো আসলে ইন্ডিভিজুয়ালি আমি আমি তো রিসেন্টলি ইন্ডিভিজুয়ালি আমি মুভ করছি। বাট এর আগ পর্যন্ত আমি ক্লাবের সাথেই ছিলাম। তো ওরাই সবকিছু প্রোভাইড করতো এবং আমাদের স্পন্সর থাকতো তখন। কারণ এটা ছাড়া আমাদের পক্ষে আসলে এইসব গিয়ার ম্যানেজ করা কোনোভাবেই সম্ভব না। হ্যাঁ, আর এছাড়া ফিজিক্যাল ফিটনেস এর জন্য কারণ এটা তো সবথেকে ইম্পর্টেন্ট। এগুলো যা করার এগুলো তো আমরা নিজেদের মতো করে করতাম। ঢাকায় যখন থাকতাম চন্দ্রিমা বা রমনায় প্রতিদিন দৌড়ানো, বেসিক কিছু এক্সারসাইজ করা, মানে আমার পায়ের পাটাকে তৈরি করা, লম্বা সময় হাঁটার জন্য বডিটাকে তৈরি করা, কাঁধে বেশ ওজন নিয়ে হাঁটার জন্য, মানসিকভাবে প্রস্তুতি নেওয়া যে না আমাকে খুব বিরূপ আবহাওয়ার মধ্যে টিকে থাকতে হবে। কারণ আমরা তো আসলে একদম সমুদ্র পৃষ্ঠের মানুষ। আমাদের মানে অভিজ্ঞতাই নাই। মানে পাহাড় কেমন হয়, ট্রেকিং কেমন হয়, ট্রেল কেমন হয়। তো ওখানে আমার বডি কিভাবে কাজ করবে, আমার মন কিভাবে কাজ করবে। তো এর জন্য যত ধরনের প্রস্তুতি আমি বেসিক্যালি যে বললাম আমি খুবই লাকি। আমার শুরুটাই হয়েছে একদম এক্সপেরিয়েন্সড মানুষজনের সান্নিধ্যে। হ্যাঁ, তারা আমাকে সবসময় সবভাবে গাইড করছে, সহযোগিতা করছে আমার কি করা উচিত না উচিত। একদম মানে হাতে কলমে আমি শিখেছি। একদম এক্সপেরিয়েন্সড মানুষজনদের মাধ্যমে। তো আমি ভীষণ লাকি ছিলাম আরকি। আচ্ছা, বাহ! হ্যাঁ, আপনি হচ্ছে টোটাল মানে কয়টা এরকম অভিযানে গিয়েছেন আসলে আপনার জীবনে? আচ্ছা, গড় হিসাব যদি করি সে ২০১৫ সাল থেকে এই লাস্ট 2023 পর্যন্ত অলমোস্ট প্রতি বছর একটা করেই অভিযান হয়েছে। যেমন ২০১৫ ওই অভিযানটা বেস ক্যাম্প ট্রেকিংটা শেষ করে আসার পরে ২০১৬ মে মাসে আমি যাই ইন্ডিয়াতে আমার বেসিক ট্রেনিং করতে। মানে পর্বতারোহণের উপর বেসিক ট্রেনিং। নেহেরু ইনস্টিটিউট অফ মাউন্টেনিয়ারিং এটা হচ্ছে ইন্ডিয়াতে অবস্থিত। এটা একটা মানে মাউন্টেনিয়ার প্রশিক্ষণ স্কুল বা কেন্দ্র টাইপ একটা। এটা হচ্ছে উত্তরাখণ্ডে। তো ওখানে যাই। ওখান থেকে আমরা বাংলাদেশ থেকে ওই সময় ৫ জন মেয়ে একসাথে গিয়েছিলাম। আমরা ওই একই ক্লাবের মেম্বার। ওরাই আমাদেরকে স্পন্সর করছিল তখন বেসিক ট্রেনিং এর জন্য। তো এই ৫ জন আমরা একসাথে যাই। এটা ছিল আ আ মে মাসে। তো ওই ট্রেনিং এ আমরা বেসিক্যালি ওখানে তো নানা গ্রেড থাকে A গ্রেড, B গ্রেড। তো A গ্রেডটাই হচ্ছে বেসিক্যালি ১ম গ্রেড। তো আমি ওই ট্রেনিং এ বেসিক ট্রেনিং এ A গ্রেড পাই। তো এরপরে তো সবাই মানে ক্লাবের মেম্বাররা সবাই অনেক খুশি হয়। আমিও বেসিক্যালি আমার যে একটা আত্মবিশ্বাস আসে। আমি তো ওই ট্রেনিং এ যাওয়ার আগ পর্যন্ত ভাবিও নাই যে আমি আসলে মানে ওই ট্রেনিংটাতে হয় কি আ মানে আর্মিদের আন্ডারে ট্রেনিং তো অনেক কঠিন। মানে আমাদের জন্য আমি এখন ফিল করি যে তখন এতটাই নবিশ ছিলাম। তাও যে এটা এত সুন্দরভাবে শেষ করতে পারছি মানে এটা বিশাল কিছু। পাহাড় কি চিনি না, পর্বত কেমন তাই জানি না। কিভাবে চড়তে হয় কোনো ধারণাই নাই। সেরকম একটা জায়গা থেকে ট্রেনিং মানে পর্বতারোহণের উপর ট্রেনিং করতে গেছি। মানে এটা আসলেই অনেক বড় কিছু। এই ট্রেনিংটা কতদিনের ছিল আপু? এই ট্রেনিংটা ২৮ দিনের ছিল।
শুধু অন ক্যাম্পাস 28 দিন, আর আমাদের যাওয়া আসায় আরো অলমোস্ট 3-6 দিন টাইম লাগছে। ওই সবকিছু মিলায়া কাইন্ড অফ 35 দিনের একটা জার্নি। যদি আপনি উত্তরাখণ্ডে যান, এছাড়াও এই দার্জিলিং এও ওদের একটা ক্যাম্পাস আছে। তো আমরা যখন ট্রেনিং করি তখন দার্জিলিং এর ক্যাম্পাসটা বন্ধ ছিল। তো এই কারণে আমাদের অত দূরে যাওয়া। এখন আবার বাংলাদেশিদের জন্য ওপেন দার্জিলিং এর এটা। চাইলে এখানেও এখন যারা ইচ্ছুক তারা করতে পারবে। তো ওই ট্রেনিং শেষ করে আসার এটা কি পরে প্রতি বছর এটার অ্যাপ্লিকেশন হয়? হ্যাঁ, মানে আমরা প্রতি তো মাসে foreigner থাকে ওদের ক্লাসেস এরকম? না, প্রতি মাসে না। ওদের সম্ভবত মানে আপনি ওদের ওয়েবসাইটে গেলে দেখতে পাবেন সারা বছর হয়তো ৩ টা বা ৪ টা সেশন থাকে। বাট ইন্ডিয়ার যারা মানুষ ওদের জন্য করতে হয়। মানে আগে থেকে রেজিস্ট্রেশন করে রাখতে হয়। ওদের অনেক লম্বা সিরিয়াল থাকে। বাট আমরা তো ফরেনার হিসেবে কাউন্ট হবো। সো আমরা চাইলে আম মানে অন ক্যাম্পাস গিয়েও শুরু করতে পারবো। মানে ট্রেনিং শুরু হওয়ার ১-২ দিন আগে গিয়েও ভর্তি হয়ে আমরা ট্রেনিং এ পার্টিসিপেট করতে পারবো। আচ্ছা। আচ্ছা। তো ট্রেনিং শেষ করে আসার পরে তো সবাই অনেক খুশি। ওরা আরো অনেক উৎসাহ দিচ্ছিল ক্লাব মেম্বাররা। আমিও তো খুশি। তো মানে আমি বলবো আমি মানে ভীষণ খুশি। খুবই খুশি ছিলাম। তো ওরা তখন ক্লাব মেম্বার আমাদের যে ক্লাব প্রেসিডেন্ট ছিল সে তখন থেকে বলতে লাগলো যে অক্টোবরে একটা অভিযান হতে পারে। তো যদি হয় তাহলে ওইটার জন্য আপনি প্রস্তুতি নেন। মানে ফিজিক্যাল ফিটনেস বেসিক্যালি। আমাদের তো ফিজিক্যাল ফিটনেস এ বেশি দরকার। তো আমি তো খুশি। হোক বা না হোক অন্তত একটা সম্ভাবনা তো আছে। আমি আস্তে, আস্তে প্রস্তুতি নেওয়া শুরু করলাম। এবং আরকি 2016 অক্টোবরে একটা অভিযান হয়। তো সেই অভিযানে আমি ছিলাম আরো ৩ জন ক্লাব মেম্বাররা ছিল। তো যাই হোক আমার ওই ১ম একটা ৬,৪০০ মিটার অভিযানে যাওয়া। সো এজন্য মানে ওই অভিযানটা আমরা খুব সুন্দরভাবে শেষ করি। সফল হই। আপনার মুখে আমরা শুনতেছি খুব সুন্দরভাবে শেষ করে। এক্সাক্টলি বাট জিনিসটা এরকম না। আপনি যেভাবে বলছেন খুব সুন্দর করে শেষ করি। না, না, না। ওহ মাই গড! ব্যাপারটা মোটেও সেরকম না। লাইক আমি বলি ওই অভিযানে একবার কি হয়েছে? আমরা কোটে নামক একটা গ্রামে যাচ্ছি। মানে এটা হচ্ছে কি প্রায় ২০ দিনের একটা অভিযান ছিল। মানে সাধারণত এরকমই হয়। একেকটা মাউন্টেন রেঞ্জের যেমন ৬,০০০ মিটারের অভিযান সাধারণত ১৫ থেকে ২৫ দিন এরকম মানে ডিপেন্ড করে। একেক অভিযান একেক রকম। তো ওই অভিযানে একটা গ্রাম ছিল কোটে নাম। তো কোটেতে যাবো আমরা। সকালবেলা আমরা সাধারণত পর্বত অভিযানের মানে আমাদের হাঁটাটা শুরু হয় একদম সকাল, সকাল। যত মানে দ্রুত শুরু করা যায়। তো যাই হোক সকাল, সকাল শুরু করছি জাস্ট ২ পিস ব্রেড খেয়ে। ঠিক আছে দুপুরবেলা তো লাঞ্চ করবোই। আর লাঞ্চে ভরপুর খাবো এরকম একটা ব্যাপার। একদম সকালবেলা তো আমরা তো আসলে অত সকালে খেয়ে অভ্যস্ত না। তো তাই না? সকাল দেখা গেল ৫:৩০ টায় ঘুম থেকে উঠে রেডি হয়ে আমাদের হাঁটা শুরু করতে হবে। তো অত সকালে তো খাওয়া যায় না। তো আমিও তো এতটা ওই ১ম মাউন্টেন অভিযান তো ঠিক আছে খাবো নে দুপুরবেলা তো খাওয়া পাবোই। আস্তে, আস্তে হাঁটি। আর সাথে তো আমাদের শুকনো আর কিছু খাবার-দাবার থাকেই। তো যাই হোক কোটের গ্রামে আমরা যাবো। এখন পথ আমাদের দুপুরে যেখানে ব্রেক দিছে, ওখানে গিয়ে না somehow আমাদের যে মেনু খাবার পছন্দ হয় না। মানে এগুলো তো খুবই প্রত্যন্ত পাহাড়ি গ্রাম। ওখানে তো আসলে চাইলে সবকিছু না পাওয়া যায় না। পাওয়া যায় না। তো আসলে আমরা একটা যে ছোট একটা কুঁড়ে ওখানে এমনি ট্রেকাররা খায়। তো যাই হোক ওই দিনের যে খাবার-টাবার ছিল আমরা আসলে মনে হচ্ছিল যে এই খাবার আসলে খেয়ে আমরা খুব একটা ভালো ফিল করব না। তো আমাদের যে ডায়েট ও বলতেছিল কি যে, "আচ্ছা ঠিক আছে। তো এখানে এমনি চা, বিস্কিট-টিস্কিট বা কফি এগুলো চকলেট-টকলেট খাও। এখান থেকে জাস্ট ২ ঘন্টার পথ আমরা পৌঁছে যাবো। ওখানে একবারে গিয়ে আমরা মানে আমাদের ওই দিনের মতো ট্রেকিং শেষ ওই গ্রামটাতে কোটে। তো ওখানে আমরা পৌঁছে যাবো ২ ঘন্টার মধ্যে। তো ওখানে গিয়ে একবার আমরা ভালো আজকে খাবো। ওখানকার একদম আম গ্রামের মুরগি ধরে এনে রান্না করে এসে আমাদের বুঝাইলো। তো আমি হ্যাঁ। মনে, মনে খুশি যে ওর ২ ঘন্টা ট্রেকিং এটা আহামরি তো কিছুই না। আচ্ছা। এরপরে আমরা ওই যে আমাদের ১২ টার দিকে ব্রেক দিল। আ আমরা মোটামুটি আবার ১টা থেকে হাঁটা শুরু করলাম। তো আমরা ৩ টার মধ্যে তো পৌঁছে যাবো। আস্তে ধীরে হাঁটতেছি, হাঁটতেছি। আর ওই ট্রেন খুব আহামরি মানে আপস অ্যান্ড ডাউনস ও ছিল না যে অনেকটা কষ্ট হচ্ছে এরকমও না। অলমোস্ট মানে ফ্ল্যাটই ছিল। কিন্তু যাই হোক ওমা ১.৫ ঘন্টা হাঁটার পরে আমি তো মানে বারবার জিজ্ঞেস করতেছি আমার গাইডকে যে, "কই? গ্রাম তো দেখি না। ট্রেন এত লম্বা ট্রেন।" ও বলছে, "না, না এই তো চলে আসছি, চলে আসছি।"
এরকম করতে করতে প্রায় 2.5 ঘন্টা না 3 ঘন্টা শেষ হয়েছে। এখন আমি অস্থির হয়ে গেছি। কারণ ক্ষুধা প্রচন্ড। আর ওই ট্রেনের মধ্যে আর গ্রামেরও দেখা পাচ্ছি না। ও তো বলছে 2 ঘন্টা। কিসের 3 ঘন্টা হয়ে গেছে এখনো গ্রামের দেখা পাচ্ছি না। তো গ্রামেরই যেহেতু দেখা পাচ্ছি না, ট্রেন তো অনেক মানে আরো লম্বা। আমি তো কান্নাকাটি শুরু কাইন্ড অফ আরকি যে কান্নাকাটি শুরু করছে। আমি আর যাবো না, আমি ব্যাক করবো পিছনের দিকে। এখন তো ওরা সবাই মিলে আমাকে বোঝানো শুরু করলো যে, "না এই তো চলে আসছে, চলে আসতেছে।" এরপরে সামনে থেকে কয়েকজন মানুষজন আসতেছে। আমি সবাইকে জিজ্ঞেস করি, "গ্রাম কই? গ্রাম কই?" কেউ বলে ১০ মিনিট, আরে কেউ বলে হাফ অ্যান আওয়ার। কিন্তু সেই পথ আরো ২ ঘন্টা পর আমরা সেই গ্রামে পৌঁছেছি। Oh my God! যেখানে বলছে ২ ঘন্টার ট্রেন, সেখানে আমাদের অলমোস্ট ৪.৫ থেকে ৫ ঘন্টা লাগছে। এবং আমরা ওই অর্থে কিছুই খাওয়া-দাওয়া করি নাই। ওরা তো অভ্যস্ত। বাকি যারা ছিল ওরা তো আসলে এই ধরনের পর্বত অভিযানে অসংখ্য অভিযানে গেছে। ওরা জানে অনেকটা। সো ওরা নিজেদেরকে ওইভাবেই কন্ট্রোল করছে। কিন্তু আমি তো একদমই মানে নতুন তখন। যাই হোক, হুম। এরপরে তো ওই গ্রামে পৌঁছায়া মানে কাইন্ড অফ আমার গাইড আগেই চলে গেছিল। ওরা রান্না-টান্না শেষ করছিল। গিয়েই খাবার পাইছে। এটা ঠিক। কিন্তু ওই তো আমি গিয়ে আরে মানে কাইন্ড অফ পরে কি গ্রামের মুরগি ধরে আসলে খাওয়াইছিল? হ্যাঁ, আসলেই খাওয়াইছে। আসলেই খাওয়াইছে। এবং আমি বলব যে ওই মুরগির স্বাদ এখনো মনে হয় আমার মুখে লেগে আছে। বেস্ট। তখন ওখানে সিজন কেমন ছিল? মানে অনেক শীত, টেম্পারেচার কতর মধ্যে হ্যাঁ, ওই গ্রামটা? তখন তো অক্টোবর মাস। টেম্পারেচার কত ছিল? রাতের বেলা মাইনাস, দিনের বেলা হয়তো ৫-৬ এরকম ছিল। আচ্ছা। ওখানকার মুরগি কেমন? পাফি, অনেক লোমশ দেখতে। না, ওইটা তো আসলে আমরা দেখতে পাই না। ওরা তো অলরেডি তখন রান্না রান্না করে আর মানে গ্রামে এমনি মুরগি দেখেন নাই? হ্যাঁ, মুরগি তো দেখছি। ওটা তো আমাদের স্বাভাবিক মুরগি যেরকম এরকম। আচ্ছা, ঠিক আছে। যাক, এটা ছিল না ১ম অভিযান ছিল তো এটা একদমই। এর আগে তো শুধু আমি ব্যাকক্যাম্প পর্যন্ত ট্রেক করছি। ১ম অভিযানটা আসলে প্রতিদিনই আলাদা করে একটা ত্রাণ কাজ করতো যে নতুন সবকিছু আমি নতুন করে সবকিছু শিখছি। So it's different. আচ্ছা, আমি আরেকটা কোয়েশ্চেন করতে চাই সেটা হ্যাঁ, মানে আপনি তো শুরু করছেন একটা অপরচুনিটি পেয়ে ওই যে বান্দরবান গেলেন, বান্দরবান থেকে হচ্ছে যে পরিচিত হলেন, তারপরে সীতাকুণ্ড। সীতাকুণ্ড গিয়ে পরিচিত হয়ে তারপরে ঢাকায় এসে আপনি ক্লাবে জয়েন করলেন, জয়েন করে একটা অপরচুনিটি পেলেন। মানে কখন আপনার মনে হচ্ছে যে আপনি এটা নিয়ে সিরিয়াস, যে আপনি মানে মানে পাহাড়ের সেই নেশাটা আপনার আসছে যে আমি পাহাড় চড়বো? আচ্ছা। কারণ এইটা বেসিক্যালি হ্যাঁ, কারণ মাউন্টেনিয়ার তো বেসিক্যালি হচ্ছে যে মানে ডেথ, যে এভরি ফুট স্টেপ ইউ আর টেকিং, এটা হচ্ছে আমার জীবন হচ্ছে যে এক্ষুনি আমি শেষ করে দিতে পারি, এরকম আরকি একটা ব্যাপার। তো আপনি কখন এই সিদ্ধান্ত নিলেন না? আচ্ছা, এক্সাক্টলি ঠিকই বলছেন। মানে ওই যে আমি যে বললাম না আমার যে ১ম সফল অভিযান যেটা হলো মানে ট্রেনিং করে আসার পরেও আমি বুঝি না যে আমি মানে এটা নিয়ে ভাবতে পারি বা এটা নিয়ে আমার ভাবা উচিত বা এটা মানে আমি পছন্দ করতাম। অফকোর্স আমি ট্রেকিং তখন অলরেডি আমার একটা ভালো লাগা কাজ করছে। বাট আমি তখন পর্যন্ত ভাবি নাই যে এটা নিয়ে আমি মানে আগাবো। বাট আমার যে ১ম সফল অভিযান হলো মেরাপিক ওই যে ২০১৬ অক্টোবরে যেটার কথা মাত্রই বলছিলাম। ওই অভিযানটা যখন আমি সুন্দরভাবে শেষ করে আসছি, তারপরে আমি বেসিক্যালি নিজের ভাবা শুরু করলাম যে না ঠিক আছে। এটা আমি এটা এনজয় করছি। এটা আমার ভালো লাগছে। সো এটা নিয়ে আমার আরো সিরিয়াসলি ভাবা উচিত বা এখানে আমার আরো সময় দেওয়া উচিত। তো ওইটার পরেই আমি বেসিক্যালি আরো সিরিয়াসলি ভাবা শুরু করলাম যে না আমি এটা করতে চাই এবং এটা আমি ভালোবাসি। আচ্ছা, তাহলে মানে যে পাহাড়ের নেশা না থাকলে তো মানে এমন একটা ডিসিশন নেয়া সহজ না। এক্সাক্টলি। আর ওইটাই হয় মানে পাহাড়ের নেশা মানে প্রতিবার পাহাড়ে যাওয়ার পরে ফিল হয়েছে না এটাই আর আসবো না। এত কষ্ট। কিন্তু না যা জাস্ট উচ্চতা থেকে নেমে যখন একটা মানে স্বাভাবিক ওয়েদারে আসি, স্বাভাবিক রাস্তায় আসি তখন থেকেই মাথায় প্ল্যান ঘুরে যে আচ্ছা নেক্সট কোথায় যাওয়া যায়? নেক্সট কোথায় যাবো? নেক্সট মানে আমি কোন প্লেসটাতে যাবো? তো এটা আসলেই নেশা। যেমন এবছর আমার ধরেন নানা প্রবলেমের কারণে আমি এবছরের অভিযানটা এখনো করতে পারি না। সাধারণত আমি বছরে একটা অভিযানে যাই। তো এবছর তো অলমোস্ট শেষ। সো এবছর আমার ব্যক্তিগত
লাইফের কিছু কারণে আমি এখনো অভিযোগ, কিন্তু আমার মাথায় শুধু ঘুরছে আমি কখন যাব একটু মানে সময় খুঁজতেছি যে আমি কবে আসলে ইভেন এও প্ল্যান করছি যে এবছরের অভিযানটা যেহেতু হয় নাই, আচ্ছা ঠিক আছে আমি নেক্সট বছর একসাথে ৩ টা অভিযান করব। যাতে এই বছরটাও পূরণ হয় এবং আগামী বছরের পরের বছর যদি আমি কোনো পাহাড়ে যেতে না পারি এটা যেন আমার ব্যালেন্স হয়। আমি ৩ টা অভিযান একসাথে মানে এরকম নানা প্ল্যান সময় পেলেই পাহাড় নিয়ে মাথায় ঘুরতে থাকে। হ্যাঁ, এই পাহাড় আমি তো হচ্ছে মানে আমার আমার মানে পাহাড়ে মানে যাওয়া আর কি। এটা ছোটবেলায় মানে স্কুল ছুটি পেলে যাইতাম। আমার হচ্ছে যে এক জেঠি ওনারা হচ্ছে জুম চাষ হ্যাঁ। করতেন। তো জুম চাষ যারা করে তাদের বাসা থেকে কিন্তু মানে ওই মানে যেখানে জুম করে ওটা দূরত্ব অনেক যেতে হয়। হ্যাঁ। অনেক দূর যেতে হয়। তো আপনি যখন বলেন এই তো আর ২ মিনিট, এই তো আর ১০ মিনিট, এই তো ২ ঘন্টা পরে আমরা পৌঁছায় যাচ্ছি। আবার ওই মোমেন্টে আমি ফিরে গেছিলাম। আমি একটা বাচ্চা আমাকে এমনি করে হচ্ছে বুঝায় দিয়ে যাচ্ছে ৪ ঘন্টার রাস্তা ভাই। এটাই হয়। ওই তো গাইডরাও আমাদেরকে সেম মানে নতুন ট্রেনে গেলে যখন জিজ্ঞেস করি যে কই? তখনই সেম কথা বলে এই যে চলে আসছি। হ্যাঁ, তারা হচ্ছে যে মেন্টালি ওভাবে সেট হয়ে গেছে। ওরা সে মনোবলটা ঠিক রাখতে চায়, নাইলে হ্যাঁ। ভয় পেয়ে যাবে। তোমাকে যদি বলে ৪ ঘন্টার রাস্তা, তাহলে তো ভয় পেয়ে যাবে। ভয় পেয়ে যাবে। ওই তো সামনে দেখা যাচ্ছে। সেটাই। এক্সাক্টলি। হ্যাঁ, আর আপনি হচ্ছে আপনি মানে আপুর সাথে একটু আগে কথা বলে আমি জানলাম যে আপু নিউ ইয়র্কে শিফট হয়েছেন যে রিসেন্টলি। তো এই নিউ ইয়র্কে হঠাৎ করে কেন শিফট করলেন আসলে আপনি? এটা কি আগে থেকে প্ল্যান ছিল? বেসিক্যালি হ্যাঁ, প্ল্যান দেশের বাইরে শিফট হবো, পড়াশোনা মানে আমি তো বললাম না আমার পড়াশোনার দীর্ঘ একটা গ্যাপ। মানে আমি তো আসলে যখন পড়াশোনা করা উচিত ছিল আমি তো তখন ফাঁকি মারছি। হ্যাঁ? তো এখন বেসিক্যালি একটা অনুশোচনাও হচ্ছে যে না আসলে আমি তো আ এই একটু পড়াশোনা করা উচিত। মানে এতই ফাঁকি মারছি আমার আসলে না আরেকটু তো এই পড়াশোনার ভাবনাটার জন্যই আমি হচ্ছে আরো প্রায় ১.৫ বছর আগে থেকেই আমি মানে প্রস্তুতি নিচ্ছিলাম যে না অন্তত একটা মাস্টার্স আমি করতে চাই বাইরে থেকে। এরকম একটা প্ল্যান ছিল। হ্যাঁ। এইভাবেই IELTS দিলাম, প্রস্তুতি নিলাম। কিন্তু তখন আসলে আ আ প্ল্যানটা ছিল ইউরোপের কোথাও মাস্টার্স করার এবং সেটাও আমি বেসিক্যালি কিন্তু ওই যে মাউন্টেন রিলেটেড কিছু খুঁজতেছিলাম। কিন্তু আসলে মাউন্টেন রিলেটেড তো পড়াশোনা ওই অর্থে নাই। হয়তো আ উম এমনি স্পোর্টস এর উপরে আছে। মানে অল ওভার স্পোর্টস রিলেটেড এইরকম মাউন্টেনিয়ারিং রিলেটেড ঐরকম মার্ক করার মতো কিছু নাই। কিন্তু যাই হোক আমি চাচ্ছিলাম যে না অন্তত ঠিক আছে। অন্তত মাস্টার্স করতে বাইরে যাই। তো তারপরে পর্বতারোহণের পরে তো অনেক বেশি হচ্ছে ক্লাব থাকে, এমনি প্রতিষ্ঠান থাকে ওদের থেকে নানা ধরনের সার্টিফিকেট কোর্স করা যাবে। এরকম একটা ইচ্ছা ছিল। তো সেরকমই। কিন্তু নিউ ইয়র্কে আসাটা একদমই হুট করে এপ্লাই করার পরে ভিসা হয় এবং চলে আসা। এটা আসলে প্ল্যানে ছিল না যে নিউ ইয়র্ক আসবো। কিন্তু প্ল্যানে ছিল হ্যাঁ, আমি মাস্টার্স করতে দেশের বাইরে যাবো এবং সেটা ইউরোপিয়ান কোনো কান্ট্রিতে যাবো। এরকম একটা প্ল্যান ছিল এবং সেই হিসেবে প্রস্তুতি নিচ্ছিলাম লাস্ট অলমোস্ট ১.৫ বছর ধরে। কিন্তু এই তো জীবন এভাবেই চলে। হ্যাঁ, এখন তো যেহেতু ইউএসএ তেই আছেন তো আপনার হচ্ছে যে ইউএসএ কোনো মাউন্টেন লিস্ট কি আছে? মানে ট্রেকিং নিয়ে? শুরু করে দিয়েছি। আমি অলরেডি ঘাটাঘাটি করা শুরু করে দিচ্ছি যে কোথায় আম আ ট্রেইল আছে, কোথায় মাউন্টেন আছে, কোথায় যাওয়া যায়। আ মানে এগুলো নিয়ে অলরেডি আমার প্রস্তুতি প্ল্যান পরিকল্পনা চলছে। যে সুযোগ পেলেই হয়তো শীঘ্রই আবার বের হবো কোথাও। বাহ! ওখানে কি মানে কোনো ক্লাবের সাথে যোগাযোগ করার ইচ্ছা বা না, কিছু এখন পেয়েছেন পর্যন্ত এখনো পর্যন্ত খোঁজ? হ্যাঁ, যোগাযোগ করার ইচ্ছা আছে। আমি অলরেডি ওই যে বললাম না, আমি কিন্তু এসে 2nd দিন থেকে আমি এখানে ঘাটাঘাটি করা শুরু করছি যে এখানে মাউন্টেনিয়ারিং ক্লাব আছে কিনা, হাইকিং ক্লাব আছে কিনা। আছে, যথেষ্ট আছে। কিন্তু এখন আমি যোগাযোগ করার শুরু করি নাই। আমি আরেকটু মানে আগে তো সেটেল ডাউন হয়ে নিতে হবে। থিত হয়ে নিতে হবে। থিত হয়ে নেওয়ার পর তারপরে হচ্ছে যে বাকি সব। হ্যাঁ। আচ্ছা, আরেকটা আপু আপনার পড়ালেখা বিষয়। আপনি মেজর কি নিয়ে পড়ছেন? মানে কি নিয়ে দিয়েছেন? এখন আমি পড়াশোনার জন্য আসিনি। এখন আচ্ছা, আচ্ছা, ওটা তো আচ্ছা। আমার ইউরোপে যাওয়ার প্ল্যান ছিল। ও আচ্ছা। হ্যাঁ। আচ্ছা। এখন আমি আমার যে প্রফেশনের জন্য আসা, আমি তো আসলে দেশে একটা অনলাইন নিউজ পোর্টালে কাজ করতাম। যেমন স্ট্যাটিক ফোর্স। তো সেই সেই
তো ওই পোর্টালেরই কাজের থ্রুতে আসা বেসিক্যালি। তো এটা বাহ! আপনি কি স্পোর্টস নিয়েও লিখেন? হ্যাঁ, আমার বেসিক্যালি আমার পোর্টফোলিওতে আমি ভ্রমণ, স্পোর্টস এবং হচ্ছে ইন্টারন্যাশনাল এই টুকটাক। হ্যাঁ, আপু তো আবার জার্নালিস্ট তো। হ্যাঁ। না ঠিক জার্নালিস্ট হ্যাঁ, কাইন্ড অফ জার্নালিস্ট বলা চলে এখন। হ্যাঁ, মানে লাস্ট বললাম না যে ওই যে একটু আগে বলছিলাম যে পড়াশোনা নিয়ে একটা অনুশোচনা হচ্ছে যে না আমি আসলে যতটুকু করতে পারতাম ততটুকু পড়াশোনা করি নাই। যতটুকু সুযোগ পাইছি ভালো, ভালো প্রতিষ্ঠানে পড়ার সুযোগ পাইছি কিন্তু আমি আসলে সেই সুযোগগুলো কাজে লাগাই নাই। তো সেইরকমই আ মানে প্রফেশনের দিক থেকেও ওরকম কিছু একটা ভাবনা আসছে যে না আমার আসলে মাউন্টেনিং তো করছি এটাতে তো আমার এখন একটা মানে অভিজ্ঞতা চলে আসছে। আমি জানি কখন কি করতে হবে। তো এর বাইরে আমার এখন একটু প্রফেশনালি একটু নজর দেওয়া উচিত। হ্যাঁ, ভাত খাইতে হবে তো। হ্যাঁ, এক্সাক্টলি। তো এই তো লাস্ট 2 ইয়ার্স ধরে আমি টুকটাক করে মানে প্রফেশনালি আগানোর চেষ্টা করছি। আ দেখা যাক এখন কতটুকু কি করতে পারি। আচ্ছা, বাহ! আর কি জানি বলে আপনি তো বিবাহিত, তাই না আপু? হ্যাঁ, আমি আপনি বিবাহিত। কি প্রেমে হয়েছিল? আচ্ছা, এই বিয়ে নিয়ে আসলে কথা বলার সুযোগ কখনো হয়নি। তো যেহেতু আজকে সুযোগ আসছে হ্যাঁ, বলি। না আমাদের আসলে প্রেমটা কাইন্ড অফ অ্যারেঞ্জ ম্যারেজ এর মতো হয়েছে। হ্যাঁ, আচ্ছা। কেমন? সেটা আমি বলি। আমার যিনি হাসব্যান্ড তো আমাদের অলমোস্ট আমাদের পরিচয় বা প্রেম যেটাকে বলে আমাদের ওই ২০১৯ সালে। তো যেটা হয়েছে তো আমার হাসব্যান্ড তখন ডিভোর্সড। হ্যাঁ? অলরেডি মানে লম্বা সময় ধরে সে সেপারেশন মানে ডিভোর্সড আফটার তার সেপারেশন এবং ডিভোর্স। হুম। আর আমি তখন সদ্য আমার ব্রেকআপ হইছে। হ্যাঁ? আমার যে বয়ফ্রেন্ড ছিল তখন আমার সদ্য ব্রেকআপ হইতো তখন। তো ওর সাথে বেসিক্যালি আমাদের ফেসবুকে নানা গ্রুপ আ সরি ফেসবুকে নানা গ্রুপ থাকে না? হুম। তো এরকম একটা গ্রুপে ও আমার একটা ফ্রেন্ড মানে ওরও ফ্রেন্ড আমারও ফ্রেন্ড। আমরা দুজনের মিউচুয়াল এক ফ্রেন্ডের মাধ্যমে ওর সাথে আমার বেসিক্যালি পরিচয়। হ্যাঁ? আচ্ছা। তো যাই হোক পরিচয় হওয়ার পরে গ্রুপে নানা ফান-টান কনভারসেশন হয়েছে। তো তারপরে আমরা একদিন প্ল্যান করলাম ঠিক আছে। যে আমরা কেন মিট করছি না। হ্যাঁ? তো আমরা ঠিক আছে ওকে আমি আমার পছন্দের একটা রেস্টুরেন্টে আসতে বলি। ও সেখানে আসে। তো আমাদের বেসিক্যালি ওই যে ১ম দেখা বললাম না আমাদের প্রেমটা কাইন্ড অফ অ্যারেঞ্জ ম্যারেজ হয় কি হয় না? মেয়ে দেখতে গেল, মেয়ে পছন্দ হইলো এনগেজমেন্ট হুম। করায় রাইখা আসছে। এরকম একটা ব্যাপার হয় না? হ্যাঁ। আমাদের ওইটাই হয়েছে। মানে আমরা ফার্স্ট দেখাই আমাদের কাইন্ড অফ আ প্রেম হয়। ১ম দেখায় প্রেম। ১ম দেখায় হ্যাঁ। এবং ইন্টারেস্টিংলি আমাদের কিন্তু আমরা কিন্তু ১ম ওই দিন থেকে মানে আমাদের মিটিং এর ফার্স্ট দিন থেকে আমরা চিলনাও একসাথেই আছি। মানে কাজের খাতিরে হয়তো আমি আলাদা থেকেছি। মানে ওর কাজের জন্য অন্য শহরে বা অন্য দেশে গিয়েছে। আমি আমার বাট আমরা কিন্তু ১ম দিন থেকে একসাথে ছিলাম। মানে আমরা আর হাত ছাড়ি নাই। ওই যে আমরা হাত ধরছি ওই একদম ভেরি ফার্স্ট ডে আমরা আর হাত ছাড়ি নাই। তো ওইটাই আমাদের প্রেম ছিল ওই অর্থে মানে ৮ মাসের মতো প্রেম। তারপরে আমরা যেটাকে বাংলাদেশী আনুষ্ঠানিক বিয়ে মানে কাগজে কলমের যে বিয়ের ব্যাপারটা তো আমাদের ওই ফার্স্ট মিটিং এর আমরা তো স্টিল না আমরা একই ফিল করি মানে ফার্স্ট ডেট থেকে আমাদের যেরকম ভালো লাগা ওই এখন বাট হ্যাঁ তারপর আনুষ্ঠানিকতার যে ব্যাপারটা থেকে ওই আপনি কি কোভিডের মধ্যে বিয়ে করছেন? অ্যান্ড কাইন্ড অফ কোভিড এর ঠিক আগে। এটা নিয়েও মজার কাহিনী আছে। আমাদের বিয়ে হয়েছে আমরা পহেলা ফাল্গুন ২০ হ্যাঁ। সালের পহেলা ফাল্গুনে বিয়ে করি। তো ওই বছর থেকে এটার ঠিক আগের বছর পহেলা ফাল্গুন ছিল ১৩ তারিখ। হ্যাঁ? ১৩ ফেব্রুয়ারি। ওই বছর থেকে ওইটা ১৪ই ফেব্রুয়ারি থেকে মানে ভ্যালেন্টাইনস ডে থেকে শুরু হয়। হ্যাঁ। তো যাই হোক আমরা আসলে বিয়ে করে আমরা হানিমুনে যাই আ ভিয়েতনাম এবং হচ্ছে বালিতে। হ্যাঁ? তো বালিতে যাওয়ার পরে বালি থেকে আমরা যেদিন ঢাকায় ব্যাক করি তার পরদিন থেকে লকডাউন শুরু হয়। মানে আমি বাহ! জাস্ট আর একদিন নতুন বিয়ের পরে লকডাউন। আমরা বালিতেই just থাকতে একদিন হতো। পরে হ্যাঁ, বালিতেও কিন্তু সেম টাইমে ঘটছে। বালিতে আমরা গেছি আচ্ছা ওই যে আমি আইল্যান্ডটার নামটা এই মুহূর্তে ভুলে গেছি। সো ওই আইল্যান্ডে যাওয়ার পরে আমাদের ওখানে ৩ দিন থাকার প্ল্যান ছিল। তো আমরা যেদিনই নামছি ওইদিন আমাদেরকে বলতেছে যে, "না কালকে থেকে এইটা লকডাউন আপনাদের চলে যেতে হবে।" আমাদের তো অনেক বুকিং-টুকিং ছিল কি আর করব। আমরা পরদিন ব্যাক করি।
কারণ লকডাউনে আসলে কতদিনের লকডাউন আমরা তো জানি না, তো আমাদের ওইসব বুকিং টুকিং আর লকডাউন ব্যাপারটাও তো আমরা তখনও আর কি কনসেপ্টে আমাদের সেট হয় নাই যে কি হইতে যাইতেছে। এক্স্যাক্টলি, হ্যাঁ। তারপরে তো আমরা সেই কোটায় ফিরে আসি এবং এসে আমরা আবার টিকিট করে ঢাকায় ব্যাক করি এবং ঢাকায় ব্যাক করার পর দিন থেকে শুনি যে একদম লকডাউন, কেউ আসতে পারবে না। পরে আমি বলি যে না, যাক ভালো হয়েছে অন্তত দেশে ফিরতে পারছি। আপনারা দেশে এসে পরে লকডাউনে একান্তে সময় কাটাতে পারছেন। হ্যাঁ, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। আমারই বলছিলাম যে বিয়ের পর লকডাউন, হ্যাঁ এটার নাম হানিমুন। এবং এই লকডাউনে একটা মজার জিনিস হচ্ছে কি জানেন, আমি না আমার লাইফে কখনো শেয়ার করি মজার ঘটনা। আমি কখনো ক্রাইম পেট্রোল দেখি না। একদম টু বি ফ্র্যাঙ্ক, মানুষ থাকে না স্বপ্নেও দেখে। আমি আগে কখনো ক্রাইম পেট্রোল দেখি না, বাট এই লকডাউনে আমি মনে হয় বিগত মানে ক্রাইম পেট্রোল যত শুরু হয়েছে, হ্যাঁ, এগুলো বসে বসে আমি এই লকডাউনে ক্রাইম পেট্রোল শেষ করছি। আমি আর আমার হাজবেন্ড দুইজনে বসে সারাক্ষণ মানে রাতে ঘুমাইতে যাওয়ার আগ পর্যন্ত এগুলোই দেখতাম। তো পরে আসলে এটা একটা ব্যাড ইফেক্ট পড়ছে। টানার সময় দেখার পরে মেন্টালি বেশ ভালোই আমরা ফিল করলাম যে এটার একটা ইফেক্ট পড়ে। এরপর থেকে আসলে বাদ দিয়ে দিচ্ছি। ক্রাইম শো গুলো দেখা আসলে একটু কঠিন। হ্যাঁ, হ্যাঁ ক্রাইম পেট্রোল তো এগুলো তো আর কি সত্যিকারের ঘটনা নিয়ে কিন্তু বানাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, সেটাই। হ্যাঁ তো মাঝে মধ্যে মানে মাথা ঠিক থাকে না আসলে। হ্যাঁ, হ্যাঁ, আর এখন হচ্ছে যে আপনি মানে আমাকে আমি আচ্ছা তুমি বলো, তারপর আমরা একটা প্রশ্ন না করব। না না তুমি করো। আচ্ছা, আমি হচ্ছে আপুর সবচেয়ে মানে আপনার যেটা মনে হয়েছে সবচেয়ে ভয়ঙ্কর ট্রেক ছিল, সেই এক্সপিরিয়েন্স শুনতে চাই, যেটাতে মনে হয়েছে যে না ভাই কেন করতে আসছি, যেটা মনে হয়েছে না রিগ্রেট। ওকে, না এটা কিন্তু ওই যে বললাম না, প্রতি অভিযানে গিয়ে না শেষের দিকে আমাদের যখন ফাইনাল থাকে, রাতের বেলা যেদিন আমাদের একদম সামিট পুশ বলে যেটাকে বের হতে হয়, হ্যাঁ প্রতিবারই ফিল হয় যে মা কেন আসলাম এত কষ্ট, এই রাত 12টার সময়, রাত 11টার সময় এই ঠান্ডার মধ্যে আমাকে হাঁটতে হবে, ও কষ্ট। এটা প্রতি অভিযানেই ফিল হয়। কিন্তু আমি যদি আরো স্পেসিফিক করে বলি যে সব থেকে কঠিন ছিল, আমি 2023-এ নেপালে একটা অভিযানে গিয়েছিলাম, আমাদাবলাম। এটা উচ্চতায় অলমোস্ট ৭,০০০ মিটারের কাছাকাছি, ৬,৮০০ সামথিং। বাট এটা ভীষণ কঠিন একটা মাউন্টেন। এটা যারা হচ্ছে মাউন্টেনিয়ারিং করে তাদের একটা ধারণা আছে। তো এটাতে হচ্ছে আমি অভিযানে গিয়েছিলাম গত বছর। তো আমার আসলে প্রস্তুতি ছিল, সব ধরনের প্রস্তুতি ছিল। তারপরও বলবো কিছু জায়গায় হয়তো ঘাটতি ছিল। এ কারণে এই অভিযানটা আমার ব্যর্থ হয় কাইন্ড অফ। তো এটা কি হইছে? এটা বেস ক্যাম্পে পৌঁছে গেছি। খুব সুন্দর ভালোভাবে পৌঁছে গেছি এবং ভিউ ভীষণ মানে অসাধারণ একদম। ওখান থেকে সব মাউন্টেন রেঞ্জ গুলো দেখতে খুবই অসাধারণ। বেস ক্যাম্পটাও সুন্দর। আর বেস ক্যাম্প মানে আপনারা কল্পনাও করতে পারবেন না। মানে খুবই পশ। সেখানে ক্যাপাচিনো পাওয়া যায়, সেখানে আ মকা পাওয়া যায়, সেখানে এলডার পাই পাওয়া যায়। মানে খুব পশ একটা বেস ক্যাম্প। মানে সেই ৪,০০০ মিটারের উপরে মানে আপনি ভাবছেন আপনি ক্যাপাচিনো খাচ্ছেন, এরকম সুন্দর একটা কফি শপ। টেন্ট দিয়ে মানে টেন্টের বিশাল একটা কফি শপ এবং সেখানে আপনাকে একজন মানে কফি বানায় দিচ্ছে। মানে এটা তো কল্পনাই করা যায় না এরকম একটা ব্যাপার। তো যাই হোক, মানে এটা তো বললাম আরকি। তো ওই বেস ক্যাম্প থেকে আমরা ক্যাম্প 1 যাই। আমাদের ক্যাম্প 1 এ এবং এই পথ ভয়াবহ। আমি আমার লাইফে এত কঠিন কোনো ট্রেইলে এখনো যাই নাই। তো ক্যাম্প 1 থেকে ক্যাম্প 2 পর্যন্ত যাই। যাওয়ার পরে আমি সিক হয়ে যাই। এটাকে বলে মাউন্টেন সিকনেস। তো বেসিক্যালি আমি এ পর্যন্ত তো যদি হিসাব করি অলমোস্ট ১০ টার মতো অভিযান করেছি। আমি কখনো না মাউন্টেন সিকনেস এ পড়ি নাই। মানে হয় কি মাউন্টেনে গেলে আপনার খেতে ভালো লাগবে না, মাথা ব্যথা করবে। এগুলো ভীষণ মানে ন্যাচারাল, একদম স্বাভাবিক। এগুলো হয়। এগুলো নিয়ে টেনশনের কিছু নাই। এরকম একটা ব্যাপার। কিন্তু আমার কখনোই এরকম হয় নাই যে আমি খেতে পারছি না বা আমার ভমিট ফিল হচ্ছে অথবা আমি হচ্ছে মানে মাথা ব্যথা করতেছে। এগুলো আমার কখনোই হয়নি। বাট এবারে ১ম আমি যখন ওই যে বললাম ক্যাম্প 2 এর উচ্চতা অলমোস্ট ৬,০০০ মিটারের কাছাকাছি। ওখানে যাওয়ার পরে আমি যখন নেমে আসি,
আমার তখন থেকেই শুরু হয় প্রচন্ড মাথা ব্যথা, শরীর কাঁপতে থাকে, বমি, মানে সারাক্ষণ মানে কিছু খেলেই মানে বমি ফিল হচ্ছে। মানে এটাকে বলে অল্টিটিউড সিকনেস। তো অল্টিটিউড সিকনেস এর যা সিম্পটম সবকিছুই আমার মধ্যে দেখা দিল। আর এটার ফলে কি হয়েছে, আমি মানসিকভাবে ভেঙে পড়ছি। মানে অল্টিটিউড সিকনেস কিন্তু আপনি যদি একটু নিজেকে সময় দেন, নিচের দিকে নেমে আসেন, মানে তাহলে কিন্তু সিকনেস ধীরে, ধীরে কমে যায়। কিন্তু আমার দিক থেকে সমস্যা যেটা হয়েছিল, সিকনেস তো হইছেই, একই সাথে আমি না মানসিকভাবে একদম ভেঙে পড়ছি। মানে মানসিকভাবে অসুস্থ ফিল করছিলাম। এরপর আমি বেস ক্যাম্পে ফিরে আসি। বেস ক্যাম্পে ফিরে আসার পরে ভাবলাম কি হয়তো এখন বেটার ফিল হবে এখানে আসার পরে। কিন্তু ওখানে যাওয়ার পর অবস্থা আরো খারাপ হওয়া শুরু করি। মানে তখন আরো কিছুই খাইতে পারতেছিলাম না। আর মাউন্টেনে তো আপনি না খেলে তো আপনি কোন শক্তি পাবেন না। আপনি তো ক্লাইম্ব করতে পারবেন না। মাউন্টেনের খাবারটা হচ্ছে খুব নেই। যেমন ধরেন দেশে থাকলে আমরা কিন্তু খুব স্ট্রিক্ট ডায়েট মেইনটেইন করি। খাবার-দাবারের বিষয় মতো করি। যে একবেলা ভাত খাবো, বাকি ২ বেলা শুধু প্রোটিন খাবো। মানে এরকম একটা রুটিন থাকে। কিন্তু মাউন্টেনের ট্রেল গুলোতে কিন্তু আমি ৩ বেলা প্রচুর পরিমাণে কার্ব খাই। কারণ আমার তখন বেসিক্যালি শক্তি পাওয়া না। তখন আমি আ কারণ ওখানে তো প্রচুর বার্ন হয়। তো বেস ক্যাম্পে আসার পরে আমি মানে খাবার-দাবার খাওয়ার চেষ্টা করলাম, কিন্তু আমি না আর খেতেই পারছিলাম না। যাই খাচ্ছি বমি হচ্ছে। আর খাবারে কোনো আগ্রহও নাই। আমি যে জোর করে খাবো, একটু তো আগ্রহ থাকতে হবে। আবার ভেতরে খাবার নেওয়ার একটা থাকতে হবে। কিন্তু সেগুলো পাচ্ছিলামই না। তো পরে আর ওখানে ফোনের নেট-টেট নাই। মানে সবকিছু মিলায়া আ একদম মানে আমি যা তা মেন্টালি হয়ে অবস্থা। যাই। হ্যাঁ, এক্সাক্টলি যা তা অবস্থা। তারপর যখন নেটে আসি, আমার হাসব্যান্ড যেও বলছিল যে, "তুমি নিচে আসো। মানে নিচের শহরগুলোতে আইসা কিছুদিন থাকো।" কিন্তু এই ১ম আমি বললাম না যে মানসিকভাবে আমি অসুস্থ হয়ে পড়ছি। আমার মনে হচ্ছিল যে না আমি আসলে এবার পারবোই না। এটা কোনোভাবে আমার পক্ষে সম্ভব না। পরে তো আমি এই অভিযান মানে এরকম ভাবে এরকম বাজেভাবে আমার কোনো অভিযান ব্যর্থ হয় নাই এ পর্যন্ত। হয়তো ওয়েদার খারাপ ছিল, এ কারণে আমাকে নেচে নেমে আসতে হয়েছে। এরকম ব্যাপার-স্যাপার ছিল। কিন্তু আমি এতটা আনফিট হয়ে গেছি বা আমি এতটা সিক হয়ে গেছি এবং এই কারণে আমাকে নিচে নেমে আসতে হয়েছে, ওইটাই ১ম ছিল। এরপরে যাই হোক, আসলে পাহাড়ে তো আসলে ব্যস্ততা বলে কিছু নাই। সফলতা বলেও কিছু নাই। ঠিক আছে? তো সেই হিসাবেই যখন আবার নিচে নেমে আসি, দেশে ফিরে আসি এবং আবার ধীরে, ধীরে নিজেকে মেন্টালি প্রস্তুত করা শুরু করি নেক্সট অভিযানের জন্য। এবং তো প্ল্যান ছিল এবছর আমি আবার মানে রিসেন্ট ইয়ারেই হয়তো আবার ওই অভিযানটা যাওয়ার একটা প্ল্যান ছিল। কিন্তু যাই হোক এখন অন্য কাজের কারণে এবছর আর সেই অভিযানে যাওয়া হয়নি। হয়তো নেক্সট ইয়ারে আবার ওই প্ল্যান করব। হয়তো ভবিষ্যতে কোনো না কোনোদিন হ্যাঁ, যাওয়া হবে। এক্সাক্টলি। হ্যাঁ, আমি যে শহরটা থাকি এটা হচ্ছে যে মানে সমুদ্রপৃষ্ঠ থেকে ৩,০০০ ফিট না মিটার? আচ্ছা কিছু একটা উপরে। হ্যাঁ, তো মিটার হ্যাঁ, তো আমি যখন হচ্ছে যে মানে এখানে আসছি, প্রচন্ড খিদা লাগে। প্রচন্ড খিদা লাগে। তারপরে হচ্ছে যে মাথা মানে ১ম যেদিন ল্যান্ড করছি মাথা ঝিম ধরে আছে ভাই। হ্যাঁ, হ্যাঁ। যে এই তার উপরে ওয়েদার অনেক হচ্ছে কেমন ওয়েদার। তো মানে অ্যাডজাস্ট হতে আমার ১ টা সপ্তাহ সময় লাগছে। না, এটা খুবই স্বাভাবিক। একই তো হচ্ছে নতুন যেকোনো জায়গায় গেলেই কিন্তু এই প্রবলেম গুলো ফেস করতে হয়। যেমন আমার এখনো জেট ল্যাগ কাটে নাই। খাবার-দাবারের আমার মানে এসব সমস্যা হয়ই একটা নতুন শহরে গেলে। কিন্তু উচ্চতায় আরো বেশি কিছু প্রবলেম দেখা যায়। কারণ আমরা তো একদম সমুদ্র সমতল থেকে আসা মানুষজন না। আমাদের তো আসলে উচ্চতার সাথে কোনো অ্যাডজাস্টমেন্ট নাই। সো হুট করে যখন আমরা মানে সমুদ্রপৃষ্ঠ থেকে উঁচু কোনো শহরে যাবো, সো আমাদের আরো কিছু জটিলতা দেখা দিবে। এবং এখন তো ঠিক হয়ে গেছে। তাই না? এখন হ্যাঁ, তো আর হ্যাঁ, কোনো হ্যাঁ। প্রবলেম হচ্ছে না। ৩,০০০ ফিট উপরে। হ্যাঁ, বাহ! এটা দারুণ। হ্যাঁ, আসবো আমারও নেক্সট এখনো সময় হ্যাঁ, কানাডার অবশ্যই মাউন্টেনে। আপু প্লিজ মানে এখানে মানে সামার খুব সুন্দর। আচ্ছা, হ্যাঁ। না, যদিও আসলে বা প্ল্যান আছে। আমার যে বেস্ট ফ্রেন্ড ও হ্যাঁ, থাকে ওখানে। ওর সাথে কালকে আলাপ হচ্ছিল। বলতেছিল আসো। আমি বললাম আচ্ছা আসবো, আসবো। আমরা তো মাত্রই আসলাম। হ্যাঁ, এখন তো নানা কাজ এখানে। সো ওগুলো হ্যাঁ, কমপ্লিট টানা করে কাজ, তারপরে হচ্ছে সেটেল ডাউন করা, বাসা দেখা, হ্যাঁ, হ্যাঁ, সবকিছু সেট করা এটা হ্যাঁ, কয়েক মাসের কাজ। কাজ। হ্যাঁ, হ্যাঁ, আর সেটাই। রকি মাউন্টেন কিন্তু আলবার্টাতেই পড়ছে। আচ্ছা, আচ্ছা। তাহলে তো ভালোই। হ্যাঁ, হ্যাঁ, একটু হ্যাঁ, ছোটবেলা থেকে একটা জ্ঞান অভিযানে শুরু চলে করি। যেতে পারেন। হ্যাঁ, না সেটাই আর তো। এখানে তো পাহাড় দেখলে কিসের কি অভিযান আমি ভয় পাই। আমি পছন্দ করি না। তাই না?
ওই যে মানে এক দুইবার গেলে কোনো ট্রেনে তো হাইকিং টাইকিং করতে গেলে ভয়টা চলে যাবে, আশা করি তখন আর ভয় থাকবে না সামারে তো অনেকেই হচ্ছে যে মানে এখানে ট্রেকিং এ যায়, মানে আমার আশেপাশে কলিগ ওনারাও যায়, কিন্তু মানে ট্রেকিং এ যাওয়ার জন্য নিজের গাড়ি থাকা লাগবে, তারপর অনেক সেট আপ আছে যে ক্যাম্পিং করে থাকবো গিয়ে, তো সবকিছু মিলাই আর যাওয়া হয় না বা ওভাবে হচ্ছে গুছিয়ে উঠতে পারি না। এই একটা ট্রেকিং এ চলে যায়েন, একবার গেলে দেখবেন ভালো লাগবে, মজা লাগবে, পরে নিয়ে হয়তো যাইতে মন চাইবে। না পাহাড় পছন্দ, কিন্তু হ্যাঁ বাট দেখতে নট দেখতে নট হচ্ছে ট্রেক করবো ওরকম না। হ্যাঁ বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। তা আমার হচ্ছে মানে দেখে যতটা না আনন্দ পাই, তার থেকে মনে হয় ওই ট্রেন যদি একটু হাসতে পারতাম তাহলে মনে হয় বেশি ভালো লাগতো। আমার হচ্ছে এখানে আমি মাঝখানে লেক লুজ গেছিলাম এই সাওয়ারে। পরে ওখান থেকে একটা ট্রেকিং এর রাস্তা আছে, তো ওখানে মানে ওই ট্রেক ধরে হেঁটে হেঁটে গেলেই 2-3 ঘন্টা হাঁটলে হচ্ছে পর পর কয়েকটা লেক পাওয়া যায়। আচ্ছা আচ্ছা। আমি ওটাও করে নেই যে দেখবো না লেক। তো এই বছরেই হচ্ছে আমরা ইউরোপে গেছিলাম ঘুরতে। হ্যাঁ হ্যাঁ। তো আমাদের আসলে ঘোরার যে একটা বাজেট থাকে না, তো আপনারা তো জানেনই যে সুইজারল্যান্ড হচ্ছে সব থেকে বেশি এক্সপেন্সিভ ইউরোপের যতগুলো আমাদের সুইজারল্যান্ড প্রবাসী। হ্যাঁ এক্স্যাক্টলি, হয়তো ওদের সাথে তখন যোগাযোগ করা উচিত ছিল, কিন্তু সেটা তো আর করা হয় নাই। তো আমি বেসিক্যালি সুইজারল্যান্ড আমার হাজবেন্ডকে বলে চলে যে প্লিজ, আমরা প্ল্যান করতে থাকি না, একটা তো বাজেট, আমাদের তো আসলে বাজেটের ওভার হয়ে যাচ্ছিল। দেখা যাচ্ছিল যে সুইজারল্যান্ড ঘোরার টাকা থেকে মানে ঘোরার চেয়ে ওই টাকা থেকে আমরা অনায়াসে ইউরোপের 3-4টা দেশ ঘুরতে পারবো। তারপরে আমি ওকে কাইন্ড অফ করেছি রাতে প্লিজ চলো, আমি ওখানে একটা ম্যাটারহর্ন নামে একটা বিখ্যাত মাউন্টেন আছে, তো আমি ওকে বলে বলছি আমি শুধু দেখতে চাই, ওইটা কেমন। এখন ওইটা দেখে আসার পর থেকে আমি শুধু প্ল্যান করছি যে আমি ওই পর্বতে কবে অভিযানে যাবো। আমার মাথার মধ্যে সারাক্ষণ শুধু ওইটাই ঘুরতে। একবার মনে হচ্ছিল যেহেতু আসছি তাহলে আর কিছু টাকা জোগাড় টোগাড় করে আমি এটা কেন অভিযানটা শেষ করে যাচ্ছি না। পরে মানে এটা আসলে ভীষণ এক্সপেন্সিভ হয়ে যেত, প্লাস হচ্ছে এটার তো একটা টাইম থাকে, মানে সিজন থাকে, তো চাইলে আসলে তো যাই হোক আবার হয়তো ওইটার জন্য যাবো তখনও। হ্যাঁ এই যে মানে আচ্ছা আপনার পার্টনার কি পছন্দ করে এরকম ট্রেক করতে? উনাকে কখনো নিয়ে গেছেন ছোটখাটো কোনো ট্রেকে? আচ্ছা না, ওর বেসিক্যালি ওর কিছুটা হাইট ফোবিয়া আছে, উচ্চতায় কিছুটা ভয় পায়, বাট বাট ও খুবই পছন্দ করে। যেমন আমরা ভুটানের যে টাইগার ট্রেক হিলস ট্রেক যেটা আছে ওইটা বেশ ভালোই লম্বা ট্রেকিং। এমনিতেও ভয় মানে ওর উচ্চতার ভীতিটা হচ্ছে লাইক কোনো বিল্ডিং এর 7-8টার উপর দেখতে ভয় লাগে, কিন্তু ট্রেন গুলো তো আসলে ওই অর্থে না। ও যেমন দেশের মধ্যে আমরা একসাথে 2 জন অনেক টুকটাক ট্রেকিং করেছি, আবার দেশের বাইরের বলতে এই যে ভুটানের যে ট্রেলটা এটা বেশ ভালোই, একজন নতুনদের জন্য বেশ লম্বা ট্রেকিং। অনেকে তো হচ্ছে ঘোড়ায় চড়ে বা কাঁথায় চড়ে যায়, আমরা ও পুরোটাই হেঁটে গেছে আমার সাথে সাথে, আমরা দুজনে হেঁটে গেছি এবং ওর বেশ ভালো, ও এনজয় করে। আর এখন যেমন বলে যে নেক্সট তুমি যখন অভিযানে যাবো আমি তোমার সাথে সাথে বেস ক্যাম্প পর্যন্ত যাবো, বেস ক্যাম্পে গিয়ে তোমার জন্য ওয়েট করবো। কি দারুণ, কি দারুণ। আর ট্রেনে দেখা যাবে তাহলে লঞ্চে ফিল করা, মানে ট্রেন এমনি আমি এনজয় করি, অফকোর্স ট্রেকিং করতে আমি খুবই পছন্দ করি। তারপরে মনে হয় যে সাথে একজন মানুষ থাকলে, কারণ ওখানে তো দেখা যায় যেসব গাইড থাকে ওরা বিদেশি মানে ওই দেশি, তো ওদের সাথে তো আসলে মন খুলে যে একটা যে আমি সুন্দর একটা জিনিস দেখলাম, সুন্দর কিছু একটা ট্রেনে কিছু মজার কিছু একটা দেখলাম, চাইলে ওইটা কিন্তু আমি এক্সপ্রেস করতে পারবো না। ওইটা বাংলা ভাষায় মানে নিজের ভাষায় যতটা এক্সপ্রেস করতে, ওইটা তো অন্যান্য মানে অন্য ভাষায় সম্ভব না। তো ওই সময়গুলোতে মনে হয় যে না আমার সাথে আমার ভাষাভাষী কেউ থাকলে ব্যাপারটা মানে আমার এক্সপ্রেস করাটা অনেক ভালো হইতো। তো আমার হাসব্যান্ড যখন আরাম হয়। যে না হ্যাঁ, তো ওই যে আমি তো অনেক খুশি যে না ঠিক আছে, এটা একটা ভালো আইডিয়া। হ্যাঁ মানে বেস ক্যাম্পে গেলেও আপনার তো হচ্ছে যাওয়ার সময় আরে আমি তো আমার বলকে বেস ক্যাম্পে রেখে আসছি, ওটাতে সেরকম করে তাড়াতাড়ি ফিরতে হবে শেয়ার করবো সবকিছু। না এটা হয় না, কারণ আসলে হয় কি মাউন্টেনে যখন আমি যাই আমার কিন্তু আসলে সকল কনসেন্ট্রেশন আমি মাউন্টেনে দিই। এটা আসলে আমি বলবো একটু সেলফিশ একটা ব্যাপার। যদি আমার সাথে থাকে হয়তো আমি ওর দিকে নজর দিতে পারবো না, টু বি ফ্র্যাঙ্ক যেটা। কারণ হয় কি আপনি যদি আসলে
মানে নানাবিধ চিন্তা করেন, এটা হবে না। মানে আমি এই জন্য বললাম না, আমি যখন মাউন্টেনে যাই আমার মাথায় কিন্তু আর কিচ্ছু থাকে না। আমার দেশে কি হচ্ছে, আমার জবে কি হচ্ছে, আমার কাজ কি, আমার বাসায় কি হচ্ছে। আমি একদম টোটালি ইচ এন্ড এভরিথিং ভুলে যাই। আমি এগুলাতে কোনো নজরই দেই না। আমার শুধু জাস্ট নজর থাকে পরের দিন সকালবেলা আমাকে ৭ টায় উঠতে হবে, আমাকে একটা গুড ব্রেকফাস্ট নিতে হবে এবং আমাকে ট্রেইলটাতে খুব সুন্দরভাবে হাঁটতে হবে। প্রকৃতি দেখতে হবে, কি আছে, ট্রেইলে কি আছে, এগুলো খেয়াল করতে হবে এবং হাঁটতে হবে। আমি জাস্ট এখানেই ফোকাস করি। তো না ফোকাস না করলে তো গরম, তাও তো একটা হ্যাঁ, ফ্যাক্ট যে এক্সাক্টলি। ওইদিকে ফোকাস না করলে মানে একটু হেডসেট হইলে হ্যাঁ, তো ও মাই হ্যাঁ। গড, এবং ভাবতেই এটা ভয় যখন লাগে। হ্যাঁ, এটা যখন আরো বেশি হবে মানে ফাইনাল ডেজ গুলো যখন মানে চূড়ার দিকে যখন যাবো একদম, ওই সময় আরো বেশি কনসেনট্রেশন রাখতে হয়। আদারওয়াইজ খুব ডিফিকাল্ট হয়ে যায়। কারণ ওই সময় হয় কি উচ্চতায় গেলে এমনিও মানসিকভাবে একটা প্রভাব পড়ে। মনের উপরে একটা প্রভাব থাকে আলাদা প্রকৃতির। আবার হচ্ছে ওই তো বললাম না তখন আসলে পুরোপুরি কনসেনট্রেশনটা ওই মাউন্টেনেই দিতে হয়। না হলে আসলে হয় না তখন। সম্ভব হয় না। যে নিচে একজন কেউ আছে আমার জন্য ওয়েট করতেছে এটা যদি আমি ভাবি যে হ্যাঁ, আমাকে তাড়াতাড়ি যেতে হবে। এটা আসলে মাউন্টেনের চূড়ায় না আমি চাইলেই দ্রুত হাঁটতে পারবো না। চাইলেই আমি খুব দ্রুত গেলাম। এটা সম্ভব না কোনোভাবে। তাদের আচ্ছা, জন্মটা ধরতে পারে। হ্যাঁ, আমি আরেকটা খুব weird কোয়েশ্চেন করি, সেটা হচ্ছে আপনি বললেন যে আপনার হাসব্যান্ড উনি ডিভোর্সে ছিলেন। হ্যাঁ। হ্যাঁ, তো এটা তো আমাদের সমাজে মানে মানে মেয়েদের হচ্ছে যে বিশেষ করে যারা হচ্ছে যে মানে তরুণী তারা তো হচ্ছে তাদের ফ্যামিলিতে ডিভোর্স কারোর সাথে বিয়ে দিতে চায় না। এবং হচ্ছে যে আশেপাশের আত্মীয়-স্বজন থেকে শুরু করে এভরিওয়ান মানে বলবে যে নিশ্চয়ই মেয়ের কোনো খুঁত আছে, এজন্যই বিয়েটা হ্যাঁ, করতে চায়। আচ্ছা এই ঘটনা নিয়ে বলি, শুরুতেই বলি। আ ১ম এ হ্যাঁ, ওইটাই আমার ফ্যামিলিতে কোনোভাবেই মানে নাই। হ্যাঁ? কোনোভাবেই মানে নাই, কোনোভাবেই মানে নাই। আমার মনে আছে আমরা নিজেরাই ১ম এ এখন এসব কথা বলতেছি। হয়তো এই ভিডিও গুলো আমার রিলেটিভসরা দেখবে এখন। ঠিক আছে? যাই হোক আমরা নিজেরাই বিয়ে করি এবং আমার মনে আছে বিয়ের পরে আমি আসলে আমার ফ্যামিলি মেম্বারকে বলতে পারি নাই। আমি আর আমার হাসব্যান্ড বিয়ের শেষে আমি বাড়িতে আমার বাবা-মার কাছে গেছিলাম। আমি অনেক সাহস নিয়ে গেছিলাম যে বলবো। কিন্তু এটা আসলে বলার সুযোগ হয়নি। আমার মা আমার এক রিলেটিভের মাধ্যমে জানে। তখন জানার পরে যে রিঅ্যাক্ট করার কথা সেটাই করে। এবং মজার ঘটনায় আসি এবার। এই যে আপনি বললেন না যে ডিভোর্স বিয়ে করলাম তো উম বাইরের লোকজন কি বলবে? আমার বাবাই তখন বলছে সে হচ্ছে এই যে তুমি যে পাহাড় পর্বতে চড়ো, তোমাকে কিন্তু ছেলেরা পছন্দ করে না। এ কারণে নাকি তোমার মানে ভালো কোনো প্রেমিক হয় নাই। এজন্য কি মানে তোমার ওই ডিভোর্স ছেলেটাই কি তোমার পছন্দ করলো? আমার বাবা কিন্তু এই প্রশ্নটা করছে। আমি ও মানে বাইরের লোকজনের কথা কি বলবো বা আত্মীয়স্বজন তাদের কথা আর কি বলবো? তাদের কথা ও বলার আমার কিছুই নাই। কিন্তু আমার বাবা কিন্তু এই প্রশ্ন করছিল। তো আচ্ছা। আসলে এটা নিয়ে আমি মন খারাপ বা আমি কোনো কিছুই ভাবি নাই। কারণ আমি তো জানি যে এটা খুবই ন্যাচারাল একটা প্রশ্ন, খুবই স্বাভাবিক একটা প্রশ্ন। অ্যান্ড I am okay with that. আমার এটা নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু হ্যাঁ, আমার যত আত্মীয়স্বজন আমার বাবা-মা যতটা আমার ভাই-বোন বা আমার বাবা-মা যতটা দ্রুত মেনে নিছে, বাট আমার রিলেটিভসরা কিন্তু মানে চাইলেও মানে মেনে নেয় নাই এবং এটা নিয়ে আমার বাবা-মাকে অনেক কটু কথা শুনাইতেও কিন্তু তারা কখনো দ্বিধা বোধ করে না। আমি হ্যাপি আছি কিনা আন্ডারস্ট্যান্ডিং কেমন এগুলো নিয়ে তো অফকোর্স তারা বদার না। বাট আ তারা কিন্তু কটু কথা শোনাইতে কখনোই মানে পিছু পা হয় না। সবসময় শোনাইতে। কিন্তু যাই হোক আমি বলব আমার ভাই-বোন বা আমার আ আ আম্মু-আব্বু যখন ওকে মেনে নিছে এবং এরপর থেকে যখন দেখছে যে আমি ভালো আছি বা আমরা হ্যাপি আছি, ওরা কিন্তু আর কখনো মানে ফার্দার আমাকে আর কখনো কোনো কথা শোনানো বা প্রশ্ন বা অখুশি হয় নাই। দে আর হ্যাপি নাও। না হ্যাঁ, সেটাই। না আমি বলব কি বাংলাদেশের যে জিনিসটা হয় এই ধরনের ইস্যুতে আসলে ফ্যামিলি অনেক সময় মেনে নিলেও আ এটা তো খুব স্বাভাবিক। কেন? আমার প্রেমে ব্রেকআপ হইছে না। আমার আমার সো একজন বয়ফ্রেন্ড ছিল না। আমার অনেক বয়ফ্রেন্ড ছিল। তাদের সাথে আমার প্রেমে ব্রেকআপ হইছে। এখন সো কি হয়েছে? আ ইটস ফাইন। আমার এবং আমার হাসব্যান্ডের এসবের সঙ্গে সো কোনো আম ঝামেলা হয় না। আমাদের তো আমার আম্মু তো জানে যে আমি প্রেম করছি এবং তাদের সাথে আমার ব্রেকআপ হইছে। সো ইটস ফাইন।
আমার বোন জানে, আমার ভাইয়েরা জানে আমার কি বয়ফ্রেন্ড ছিল, জানে তারা। সো ওরা ওরা ইজি, ওদের ওদের কোনো সমস্যা নেই। দেখা গেল সমস্যা হয় আমার অমুক রিলেটিভ, তমুক রিলেটিভ, এটা সমস্যা নেই। আচ্ছা, অনেক প্রমুখ রিলেটিভ নাকি আপনার সংসার চালাই দিয়ে যাচ্ছে? এক্সাক্টলি, দ্যাটস দ্য পয়েন্ট। দ্যাটস দ্য পয়েন্ট। বাট হ্যাঁ, ঠিক আছে। এখন এখন সবাই ওকে। ওকে সবাই অনেক পছন্দ করে, খুবই আদর করে। হ্যাঁ, আমাকেও এখন সবাই ওকে আরকি। আচ্ছা, এই যে একটু সময় শুরুতে সময় সময় দিলেই হচ্ছে যে মেনে নেয় এই ব্যাপারটা। হ্যাঁ, এক্সাক্টলি, এক্সাক্টলি। না ইভেন এই কথাও শুনতে হয়েছে। এমন কথাও আসছে যে আমার কারণেই তার ডিভোর্স হয়েছে কিনা। হ্যাঁ, তো লাকিলি মানে মানে লাকিলি মানে ওর আর আমার পরিচয় কিন্তু হয় না মানুষের অনেক আগে থেকে তো ওর ডিভোর্স এর আগে আমি ওর বন্ধু ছিলাম এরকম না। মানে আমি বলব যে এই দিক থেকে লাকিলি আমার ওর সাথে পরিচয় ওর ডিভোর্স এরও অনেক পরে, অনেক পরে। ঠিক আছে? তো এসব। হ্যাঁ, আচ্ছা, আমি আরেকটা কোয়েশ্চেন করি। আপনি বললেন যে আপনি তো বরিশাল বেল্টের মানে পিরোজপুরের আরকি। হ্যাঁ, তো বরিশালের লোকজন তো হচ্ছে যে সিনিয়র লোকজন তো চায় যে বরিশালের লোকজনই বিয়ে করবে। তো ভাইয়া কোন বিভাগের? ও হচ্ছে সিরাজগঞ্জের। হ্যাঁ, এটা ঠিক। এটা আপনি যেটা বলছেন যে হ্যাঁ, বরিশালের লোকজন কারণ এদের আসলে নানা ইস্যু থাকে। মানে মেন আমি আগে ফিল করতাম না যে কেন এই ধরনের ইচ্ছা হয়। পরে বুঝলাম আসলে খাবার-দাবারের একটা টাইপ থাকে। আবার হচ্ছে আ আ কিছু ইস্যুতে মানসিকতার একটা ব্যাপার থাকে। ফ্যামিলির কিছু ইস্যু থাকে। এটা তো আসলে একেক বেল্টে একেক রকম, একেক বিভাগে একেক রকম। তো শুরুতে ভাবতাম যে আরে না এগুলো আমরা ওভারকাম অফ কোর্স করছি। যেমন খাবার-দাবারের ক্ষেত্রে এখন আমরা ২ জনার হচ্ছে উম পছন্দের একটা জায়গায় আমরা এখন চলে আসছি। মানে আচ্ছা, আমাদের ২ টা কম্বিনেশন। এখন সমস্যা যেটা হয় আমার দিককার রিলেটিভরা যখন আসে, তখন তারা আসলে এই খাবার খেতে মজা পায় না। আবার ওর বাসার বা ওর দিককার মানুষজন যখন আসে তখন মানে ২ আমরা তো আমাদের মতো করে একটা মাঝামাঝি জায়গায় করে নিছি। কিন্তু আমাদের যখন রিলেটিভরা আসে তখন আসলে তারা ব্যাপারটা এনজয় করে না। এটা একটা প্রবলেম হয়। আচ্ছা, হ্যাঁ, আমাদের ফ্রেন্ড হচ্ছে যে বরিশালের একজনের সাথে প্রেম করে, তো উনি হচ্ছে একটু খায় না। তো এটা নিয়ে আমরা খুব কথা শোনাই যে বরিশালের লোক প্রেম করো কেন, শুটকি খায় না। অভ্যস্ত হয়ে যাবে। কিছুদিন সময় দেন, ২-৪ বার খাওয়ান, এরপর অভ্যস্ত হয়ে যাবে। না আমি খুশি হয়ে গেছি শুনে যে ভাইয়া উত্তরবঙ্গীয়। আমি উত্তরবঙ্গীয় আমার খুব মানে একদম আমার কাছাকাছি। হ্যাঁ, আমি খুব শুনে খুশি হয়ে গেছি। আমার পাবনা আর ভাইয়া তো সিরাজগঞ্জ বললেন। সো আমার মজা লাগছে এটা শুনে। এবং আমি বুঝতে পারতেছি যে আমার বরিশাইলা বন্ধুর সাথেও মানে আমার কি নিয়ে আর কি লাগে, কোন ধরনের ফুডের ব্যাপারে এটা আমি রিলেট করতে পারতেছি খুব ভালো। হ্যাঁ। হ্যাঁ। না এক্ষেত্রে আরেকটা জিনিস সুবিধা হয়েছে যেটা বেসিক্যালি আমি তো আসলে ওর সাথে যখন একসাথে থাকা শুরু করি আমরা ২ জন, তার আগ পর্যন্ত তো আমি আসলে রান্না-বান্না জানতাম না। তো আচ্ছা, খুব একটা যে মানে আমার এলাকার রান্নার প্রভাব হয়েছে এটা না। না আমরা শুরু থেকেই তো ২ জন একসাথে করে শুরু করছি। ও আমাকে শেখাচ্ছে বা YouTube আর ওই কোভিডে ওই সময় হলো প্রচুর YouTube দেখা। মানে আমার কাইন্ড অফ আমার রান্নার যে ব্যাপারগুলো সবই YouTube দেখে শেখা আরকি। হুম, হুম। তো এজন্য আরকি খুব একটা সমস্যা হয় নাই। অ্যাডজাস্ট হয়ে গেছে। আপনার শ্বশুরবাড়ি কি চিল? হ্যাঁ, তারা তো ভীষণ চিল। মানে মানে আমার ফ্যামিলি মেম্বারদের থেকেও আমার শ্বশুরবাড়ির ফ্যামিলি মেম্বাররা ভীষণ চিল। তাদের কোনো কিছুতে কোনো মানে আমি আসলে হয় না যে হাসব্যান্ড ওয়াইফ যখন ঝগড়া হয়, ব্লেম করে। তো আমি তো ওইটাই বলব যে আমিও শুধু মানে তোমার সাথে আছি এই কারণেই যে আমার শ্বশুরবাড়ির দিকের থেকে কোনো প্যারা নাই। আমি যে অন্য একটা বিয়ে করব তখন যদি আমার শ্বশুরবাড়ির প্যারা দিতে হয় তো আমি নিতে পারব না। এজন্য তো আমি তোমার সাথে আছি। আমি তোমাকে ছাড়া শিকার কারণ নেই। আমি ভীষণ লাকি মানে একদম টু বি ফ্র্যাঙ্ক আমি ভীষণ লাকি। আমার এগুলো নিয়ে কোনো প্যারা নাই। আ হ্যাঁ, না মানে অন্যান্য অনেকেই তো হচ্ছে যে চাকরি করতে দেবে না এবং পাহাড়ে উঠতে দেবে। শখ কত আসছে। হ্যাঁ, এক্সাক্টলি বা অথচ আমার দিক থেকে আমার শ্বশুর, আমার যে ননদ, দেবর ওরা খুবই সাপোর্টিভ। ওরা খুব জিজ্ঞেস করে ওদের অনেক আগ্রহ। টিকচিনি গুলো আছে। ওরা খুবই মানে
আগ্রহী বরঞ্চ আমার এইসব নিয়ে শুনতে, আমার অ্যাক্টিভিটিস নিয়ে শুনতে। বা আপনার হচ্ছে যে হ্যাঁ আপনি অনেকখানি সবকিছু সেট করে নিয়েছেন। হ্যাঁ, না এখন নতুন আসলে জায়গায় হচ্ছে যে সেটটা ওভাবে করে নেন যেন মানে খুব আমি বলবো শীঘ্রই আবার আমি আসলে ট্রেকিং শুরু করতে পারেন। হ্যাঁ, লাইফে কিছু, কিছু জায়গা অনেক বেশি লাকি। মানে ব্যাপারটা এমন না যে আমি খুব বেশি লাক বিশ্বাস করি। আমি কর্মফলেই বিশ্বাস করি যে আমি যে কাজ করি সেইটারই একটা ফল আসে। আমি আসলে লাকটাকে ওই অর্থে বিশ্বাসী না। তারপর আমি বারবার কিন্তু ওই কথাটাই বলছি যে হ্যাঁ, কিছু, কিছু জায়গায় আমি ভীষণ লাকি যে আমার আম মানে বাই ডিফল্ট আমার মানে অনেক ঝই-ঝামেলা ফিল করতে হয় না। না, না আপনি বললেন না যে কর্মফলে বিশ্বাসী মানে হ্যাঁ, আমি যেরকম কর্ম করব, আমি যার সাথে হচ্ছে যেরকম আচরণ হ্যাঁ, করবো ওইটার ফিডব্যাক তো কোনো না কোনো সময় আমি পাবো। এক্সাক্টলি, এটাতেই আমি বেসিক্যালি বিশ্বাসী। আমি এটাই বিশ্বাস করি যে আমি কারো সাথে অন্যায় করলে ওই অন্যায় আমি এই লাইফে আমি পাবো। আমি কোনো ভুল করলে সেটা এইটাতেই আমি বেসিক্যালি বিশ্বাসী। আমি মুসলিম, আমিও কর্মফলে বিশ্বাসী আসলে। আসলেই তো তাই আমি হওয়ার প্রচুর পরিমাণে বিশ্বাসী। কারণ না হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, আমি প্রথমে বলছিলাম কথা কেটে গেছে, আমি শুনতে পাই নাই। আমার মনে হয় কেমন আমরা কি জানি বলছিলেন? কর্মফলে মানে বিশ্বাসী। জিনিসটা ফ্রিজ হয়ে গেছে। ও হ্যাঁ, আমিও বলতেছিলাম যে আমিও কর্মফলে যথেষ্ট বিশ্বাসী। কারণ আল্টিমেটলি এটা তো তুমি একটা কাজ করবা সেটার কনসিকুয়েন্স তো খারাপ করলে ঘুরে ফিরে তোমার উপর আসবেই। এটাই স্বাভাবিক। হ্যাঁ, এক্সাক্টলি। হ্যাঁ, আমি কর্মফল এবং নেচারের উপর বিশ্বাসী। নেচারও আমিও। ফিডব্যাক দিবেই। হ্যাঁ, এক্সাক্টলি ডিফারেন্ট সেটাই। আচ্ছা, নেচার নিয়ে যখন প্রশ্ন আসলো তাহলে আমি বলি যে বাংলাদেশে ট্রেক করতে গেলে আপনি পলিউশন যতটা ফেস করেন, হ্যাঁ, হ্যাঁ। সেটা কি বাইরের দেশে যখন ট্রেক করতে গেছেন সেখানেও কি মানে ওখানে পলিউশন কন্ট্রোলটা কি হয়? বা এখানে আমরা যখন যেটা করি একটু ঘুরতে গেলে একদম জঘন্য বানায় ফেলতেছি জায়গাটাকে, না, এখানে ওখানে ট্রাশ ফেলা, এই জায়গাগুলো একটু শুনতে চাই। না এই দিক থেকে বলবো আসলে বাংলাদেশের মানুষরা এটা খুবই মানে অসচেতন। আপনি একটু যদি হিসাব করে দেখেন লাস্ট ধরেন ১০ বছরের যদি আমরা একটা গ্রাফ দেখি, লাস্ট এর আগে বলতো যে বাঙালি মানুষ ঘর ঘুরতে যায় না, এরকম একটা ব্যাপার ছিল। কিন্তু লাস্ট ১০ বছরে কিন্তু মানুষ প্রচুর ঘুরতেছে। আমরা যদি লাস্ট 10 ইয়ার্স এ দেখি। আগে কি হইতো একটু যারা শৌখিন টাইপ, একটু ধনী যারা, তারাই আসলে ঘোরাঘুরিটা একটু করতো। বাট আপনি লাস্ট ১০ ইয়ার্স এর যদি একটা গ্রাফ দেখেন, দেখবেন না সবাই কিন্তু চাচ্ছে টুকটাক ঘুরতেছে। যেরকমই হোক ফিন্যান্সিয়াল কন্ডিশন যে যার মতো জায়গা থেকে কিন্তু একটু ঘোরাঘুরি এখন পছন্দ করতেছে। এটা একটা পজিটিভ দিক আমি বলব। কিন্তু একই সাথে এই যে পলিউশন এর যে ব্যাপারটা, হ্যাঁ? এইটাতে মানে আসলে আমি বলব যে কোনো সচেতনতাই নাই। ঘুরতেছে যেখানে যাচ্ছে মানে গাড়ি করে মানুষ যাচ্ছে গিয়ে সে ধরেন পিকনিকে যাচ্ছে। আচ্ছা পিকনিক ভালো কথা যায় ফ্যামিলি মেম্বার, কলিগ আ বা স্কুলের ছেলেমেয়েরা মিলে যায়। ফাইন, ইটস ফাইন। কিন্তু যে জায়গাটায় যাবে মানে এতটুক সেন্স একজন মানুষের মধ্যে কেমনে থাকে না? আমি খাচ্ছি একটা পানির পট অথবা একটা প্লেটে ওয়ান টাইম প্লেটে খাচ্ছি। এটা কিভাবে আমি ওই জায়গাটাতে ফেলি? আমি আমি আমার মাথায় ঢোকে না। এটা তো ধরেন আয়োজক কমিটির পক্ষ থেকেও যদি এরেঞ্জ না করে একটা বস্তায় বা কিছু, ওদের নিজেরও তো উচিত যে ঠিক আছে এখানে কোনো বস্তা নাই বা ডাস্টবিন নাই। কিন্তু ময়লাগুলো একটা জায়গায় রাখে, একটা সাইডে রাখে, একটা কর্নারে রাখি। যেন ঠিক আছে। পরে যারা আসবে এসে কিন্তু না, ধরেন একটা মাঠের মতো জায়গায় ঘুরতে গেছে। পুরো মাঠ ভর্তি আপনি কি দেখবেন বিকাল হইতে, হইতে ওখানে শুধু আ সাদা ওই ওয়ান সাদা সাদা প্লাস্টিক। পানির বোতল। হ্যাঁ, পানির বোতল। মানে আমার জাস্ট সিক ফিল হয়। এটা শুধু মানে সব জায়গায় আপনি কক্সবাজার যান, আপনি দেখবেন কি পরিস্থিতি। আপনি বান্দরবানে সেন্ট ট্রেন মার্টিন। হচ্ছে হ্যাঁ, এক্সাক্টলি। তো ট্রেনের মধ্যে কি অবস্থা? আপনি সাজেক যান দেখবেন কি মানে ভয়াবহ অবস্থা। মানে ঘোরাঘুরির একটা ট্রেন চালু হইছে কিন্তু আমি জানি না এদের মধ্যে ওই সচেতনতাটা কবে আসবে? ময়লা ফেলা এগুলো কিভাবে আ মানে ডাস্টবিন ইউজ করতে হয়। দিন থাকার পরেও যে সেগুলো ইউজ করে না মানে আমি এটা বুঝি না। কিন্তু বাইরের দিকে সেম। এই যে ধরেন সেম না সরি বাইরের দিকে টোটালি আলাদা। আমরা তো ফ্রেন্ডস এটা নেপালের এত ট্রেন, এত মানুষ যায়। হাজার, হাজার মানুষ যায় কিন্তু আপনি যদি একটু দেখেন এখন কিন্তু ট্রেকিং এ বা হাজার, হাজার মানুষ যাচ্ছে। আগে এত ছিল না। অথচ এখন হাজার, হাজার কি করতে হয় জানেন? ওই যে বেস ক্যাম্পে সবাইকে কিন্তু ময়লা সবাইকে নিয়ে আসতে হয়। আপনি
নেপালের থেকে চীনে আরো বেশি রেস্ট্রিকশন। আপনাকে কি করতে হবে, আপনি যে টয়লেট করবেন স্থান থেকে আপনাকে কি করবে, এরকম মোটা মোটা বড় বড় পলিথিন দেওয়া থাকবে টয়লেটের মধ্যে। আপনি সেই টয়লেটটা ওটার মধ্যে করবেন, কাইন্ড অফ একটা ড্রাম থাকে, ড্রামের মধ্যে পলিথিন থাকে। পরবর্তীতে ওরা কিন্তু যখন অভিযান শেষ হয়, যে দলের অভিযান শেষ হয়, ওরা সেই ড্রাম ভর্তি করে টিস্যু, হাগু এগুলো কিন্তু সব নিয়ে আসে। তারপরে এনে ওরা শহরে এনে যেখানে এগুলো ডিসপোজ করা যায় Dispose সেখানে করে। হ্যাঁ, সেখানে করে। মানে এতটা স্ট্রিক্টলি মেনটেন করে ওরা। মেইনটেইন করে এক্সাক্টলি। তো আমরা টয়লেটটা যেটা বাদ দিলাম, অন্তত পানির বোতল, যে প্যাকেট যেগুলো থাকে চিপসের প্যাকেট বা প্লাস্টিক ওয়ান টাইম প্লেট এগুলো হচ্ছে যে নিয়ে আসে। নিজ উদ্যোগেও তো আমরা নিয়ে আসতে পারি। আয়োজন যারা করছে তারা যদি নাও কিছু নিজ উদ্যোগে সাথে সবার সাথে একটা ব্যাগ থাকে, কি হয় সেই ব্যাগের মধ্যে ওগুলো রাস্তায় বাসায় এনে ডাস্টবিনে ফেলে দিবে। কিন্তু আমি জানি না আসলে এটা। আর আমার এটা কথা মনে পড়ে গেল, আমি বললাম না যে লাস্টে আমি প্রথম বেড়াতে গেছিলাম এই যে এখানে হ্যাঁ লেক টুরিস্টে বেড়াতে গেছিলাম। আর ওখানে হচ্ছে তো মানে আশেপাশে লেখা বিভিন্ন সাইন যাবে যে দয়া করে এখানে বসে খাবেন না, দয়া করে ওখানে বসে খাবেন না, বিয়ার এসে অ্যাটাক করবে। বিশেষের কি ইন্ডিয়ান ফ্যামিলিটা পুরা হচ্ছে যে আপনার বিরিয়ানি নান রুটি খাবার দাবার এক্স্যাক্টলি এই বাঙালি এবং ইন্ডিয়া মানে এদের মধ্যে আসলে আমি যতদূর আমার ফিল হয়েছে যে আসলে ওই যে ময়লা বা গার্বেজ এগুলা যে একটু মানে মেনটেন করা উচিত, এগুলোর কনসেপ্ট কম সম্ভবত, মানে আমি জানি না। পাকিস্তানি আসলাম আপু। আচ্ছা, সাউথ এশিয়ানরা চিজ ভাই, সাউথ এশিয়ানরা আসলে চিজ মানে বলা আপনি যায়। বলছেন যেখানে আমার মানে সাউথ এশিয়ার মধ্যে যারা থাকে ওদের সবাই এই টাইপের প্রবলেম আছে। যেখানে আমার জানের বয় দিনাংশে অ্যাটাক করতে পারে খাবারের জন্য, আমি ওখানে বসে খাবো। এক্স্যাক্টলি সেটাই, মানে লেখা এটা তো একটা কমন সেন্স এর ব্যাপার না। এবং মানে আরেক পারে দেখতেছে বিয়ার ঘুরতেছে সেটাই, সেন্স টুকু নাই আসলে। আচ্ছা, আমরা হচ্ছে শেষ 10 মিনিটে চলে আসছি। তো একদম শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ। তো আমি একটু জিজ্ঞেস করি আপুর কাছে যে ঢাকায় যদি ইয়াং কোন একটা মানুষ বা আমি যদি চাই যে এখন হঠাৎ করে মাউন্টেনিয়ারিং শুরু করব, বা আমার থেকে ইয়াং যে কেউ হতে পারে, সে যদি চায় তার প্রস্তুতিগুলা কি? ঢাকায় কাদের সাথে সে যোগাযোগ করবে? কোনো ক্লাবের থ্রুতে যাবে না কোনো ইনস্টিটিউশন? এখানে ট্রেনিং কেমন হয়? মানে পুরো ব্যাপারটাই জানতে চাচ্ছি। একটা ইয়াং যে কিছুই জানে না তার জন্য। যদি আপনি মাউন্টেনিয়ারিং বলতে একদমই বোঝান যে হ্যাঁ সাদা পাহাড় বা উঁচু উঁচু পাহাড়ে গিয়ে মানে উঁচু উঁচু পাহাড় অভিযান করবে, এটাই যদি হয় তাহলে বলবো এটা আসলে বাংলাদেশে এখন নানা মানে হ্যাঁ বেশ কিছু ক্লাব হচ্ছে ঢাকা কেন্দ্রিক, একটা আছে চট্টগ্রাম কেন্দ্রিক, বেশ কিছু ক্লাব আছে। হ্যাঁ, চাইলে ছেলেমেয়েরা ওখানে যোগাযোগ করে ওদের থেকে প্রপার একটা গাইডলাইন পাইতে পারবে। যেমন ওই যে বললাম বাংলা মাউন্টেনিয়ারিং এন্ড ট্রেকিং ক্লাব আছে, রোজফোর নামে একটা প্রতিষ্ঠান আছে, অভিযাত্রী আছে, যারা নারী পর্বতারোহী নিয়ে কাজ করে। এরকম নানা হচ্ছে, দিন দিন আরো হবে, সময় বাড়ার সাথে সাথে আরো হবে। এটা গেল একটা ব্যাপার। আর যদি কেউ ইন্ডিভিজুয়াল মানে যে ঠিক আছে আমি কোনো ক্লাবে যাবো না, আমি নিজে নিজে শুরু করতে চাই, এরকম যদি একটা ব্যাপার আছে, তাহলে আমি বলবো শুরুতেই হচ্ছে আপনাকে আগে ফিটনেস এর দিকে নজর দিতে হবে। কারণ আপনি আমাদের যে লাইফ স্টাইল, আমরা একটু হাঁটি না আমাদের, কারণ পাহাড়ে হাঁটার জন্য তো আপনার পায়ের মাসেল দরকার, আপনার বডির একটা ফিটনেস দরকার। আদারওয়াইজ চাইলেই তো আপনি হুট করে দিন হ্যাঁ আমি কালকে, আপনার হাতে টাকা আছে, স্পন্সর আছে, আপনি চাইলেই কালকে গিয়ে একটা অভিযান পাহাড়ে অভিযান করেন। এটা তো আসলে স্বাস্থ্যকর কিছু। আপনি ওটা একে তো আপনি ওটা সফল হবেন না, আমি বলেই দিলাম, কারণ এটা সম্ভব না। আর দ্বিতীয়ত টাকাগুলো নষ্ট। তো এই জন্য আপনাকে আগে প্রস্তুতি নিতে হবে। মিনিমাম আপনাকে 6 মাসের একটা প্রস্তুতি নিতে হবে। এই 6 মাস মরেই যাবে প্রস্তুতি না থাকলে। এভাবে তো হয় না। থাকে না সেই মুভিতে দেখায় যে আরে উইদাউট প্রস্তুতি করে ফেললো। এটা তো আসলে হয় না। এটা তো সবার ক্ষেত্রে লাক ফেভার করবে না। কারণ আপনি জানেনই না ট্রেনটা কেমন, এখানে আপনার বডি কিভাবে কাজ করবে। এটা যদি আপনি না বোঝেন তাহলে আপনি কিভাবে অভিযান করবেন, তাই না? আপনি জানেন না কিভাবে বরফে হাঁটতে হয়, আপনি জানেন না কিভাবে রক ক্লাইম্ব করতে হয়, তাহলে এটা তো আসলে সম্ভব না। সেজন্য আমি বলবো মিনিমাম 6 মান্থের একটা প্রস্তুতি দরকার। এই 6 মান্থের মধ্যে আপনি নিয়মিত দৌড়াবেন, পায়ের মাসল গুলা তৈরি করবেন, হাত পায়ের মাসল তৈরি করবেন, পিঠে মিনিমাম 10 থেকে 15 কেজি ওয়েট নিয়ে হাঁটাহাঁটি করবেন। এরপরে যদি সুযোগ হয়
দেশের মধ্যে প্রথমে ট্রেকিং এ যাবেন, এরপরে সুযোগ পেলে দেশের বাইরে যাবেন, 10-15 দিনের ট্রেকিং করবেন। আর আমি বলবো ইন্ডিভিজুয়ালি যদি কেউ শুরু করতে চান তাহলে ওই যে কোনো একটা ট্রেনিংটা হচ্ছে খুব বেটার অপশন। অনেকে ট্রেনিং মাস্ট, ট্রেনিং হ্যাঁ, হচ্ছে বডি training- প্রেপটা। না অনেকে ধরেন ট্রেনিং মাস্ট বলে না, বাট আমি স্পেশালি যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন আমি বলবো হ্যাঁ ট্রেনিং মাস্ট। কারণ একটা ট্রেনিং, অনেকে বলে যে এই ট্রেনিং এর টাকা দিয়ে আমি 2টা ট্রেকিং করে আসবো, ওইটা বেটার। আমি তাও বলবো যে তার থেকে ট্রেনিংটা বেটার আপনাকে দিবে। কারণ ইন্ডিয়া বা নেপালে সব জায়গায় মানে ট্রেনিং এর অপশন। ট্রেনিং হচ্ছে একটা মানে ফুল একটা গাইডলাইন, একটা বেসিক মাউন্টেনিয়ারিং ট্রেনিং একটা ফুল গাইডলাইন থাকবে। এখানে আপনার একদম ওয়েল ট্রেন্ড ইনস্ট্রাক্টরের সহযোগিতা আপনার জানবেন। সো আমি বলবো ট্রেনিং যদি করতে পারেন কোনো একটা 6000 মিটার অভিযানে যাওয়ার আগে, এইটা আপনাকে খুব ভালো একটা এক্সপেরিয়েন্স দিবে। তো এটা করলেন, এরপরে চলে গেলেন। আর তার থেকেও বড় কথা স্পন্সর দরকার, প্রচুর টাকা দরকার। এগুলো হচ্ছে আপনার উপর ডিপেন্ড করে আপনি কতটা কি ম্যানেজ করতে পারবেন। এইটা আর কি জানি বলে যে ঢাকা শহরে তো অনেক চলাফেরা করেছেন, তো আমাদের সাথে তো অনেক অপ্রীতিকর ঘটনা ঘটে। আপনারাও কি এরকম কোনো ঘটনা ঘটেছে জীবনে? হ্যাঁ, আমার তো একই তো মানে টুকটাক তো নানা সময়ই ঘটছে। এটা তো মানে আলাদা করে বলার কিছু নাই। এটা তো আপনিও জানেন, আপনিও জানেন। সবার সাথে মানে ঢাকায় হোক, ঢাকার বাইরে আমি বলবো মানে আমার ধারণা সব মেয়ের সাথে কোনো না কোনো ধরনের মানে ব্যাড এক্সপেরিয়েন্স আছে রাস্তাঘাটে চলাফেরা করতে গিয়ে। না তো পাগল, একটা পাগল বলতেছে সবাই পাগল, কিন্তু ঠিকই এসে কোনো একটা মেয়ের বুকে হাত দিয়ে জল দিল। এরকম ঘটনা কিন্তু অনেক ঘটে। আচ্ছা আমার, তাই না? হ্যাঁ, এক্সাক্টলি। তো কি সে পাগল অথচ সে বোঝে যে তার মেয়েটার বুকে হাত দিতে হবে, পাছায় হাত দিতে হবে। সরি এভাবে অন এয়ারে বলার জন্য। বাট এটা একেবারে বাস্তবতা, এটা বলতেই হবে। বলতেছে পাগল, সবাই বলতেছে পাগল, সবাই জানতেছে যে ওই লোকটা পাগল, রাস্তাঘাটে থাকে। কিন্তু সে ঠিকই বুঝতেছে যে সে মেয়ে এমন না যে ছেলে, কোনো ছেলেকে তো সে বুকে হাত দিচ্ছে না, রাস্তায় ছেলে হেঁটে যাচ্ছে বুকে হাত না, পাছায় হাত দিচ্ছে না, একটা মেয়েকে হাত দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, রাস্তাঘাটে যে এক্স্যাক্টলি, এগুলো পাগল না বেসিক্যালি, এগুলো হচ্ছে পাগল, পড়া নিয়ে থাকে এই মেয়েদেরকে। হ্যাঁ, ওই যে জাতে মাতাল তালে ঠিক। তাহলে ঠিক, এক্স্যাক্টলি। তো এরকমই হয়েছিল। আমি এই যে লাস্ট মান্থে আমি এরকম আমি যাচ্ছিলাম আমার কাজে, তো তখন এরকম হুট করে আপনারা আমি জানি না এটা দেখছেন কিনা। হ্যাঁ, এটা দেখছি, এটা সবাই দেখছে ভাই, সবাই আপনার জন্য দাঁড়াইছে, আমি এটা বলবো। হ্যাঁ, সেটাই। তো তখন ওইটা ওই এটা ছিল ওই যে আরমের পরে লালমাটি আপনার পরে ওর ফুটবল বিজনেস। আমি এরকম যাচ্ছিলাম দুপুরবেলা, একদমই ফাঁকা ফুটবল, এরকম হুট করে আমি নামতেছিলাম। পেছন থেকে একজন আমার ফুল টেনে মানে আমাকে ফেলে দিয়ে আমাকে মানে টেনে গিয়েছে আর উপরের দিকে তুলতে চাইছিল। পরে যখন পারে নাই তখন কেরোসিন দিয়ে চলে গেছে। এরকম এমনি ওটা ছিনতাইকারী ছিল না, কারণ ছিনতাইকারী হলে ও বেসিক্যালি আমার ওই ব্যাগ ট্যাগ নিয়ে যেত। এটা এখন ওই যে নতুন একটা শুরু হয়েছে হয়তো পোশাকের একটা ব্যাপার, যে মানাবে যে কটস্টি ফলে। আপনি কি প্যান্ট টি শার্ট পরছেন এই জন্য? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যা পড়ি আমি তো লাস্ট 15 ইয়ার্স ধরে যা পড়ে আসছি, তো আমি সেগুলাই পড়া ছিল। তো এই মানে প্যান্ট টি শার্ট পরলেই আমাকে রাস্তাঘাটে অ্যাসল্ট হইতে হবে, নো ম্যাটার নো ম্যাটার হোয়াট। আমি কোথায় হইতেছে, উঠে পাহাড়ে যাইতেছি নাকি। এবং দেখো পিছন দিক থেকে অ্যাটাক করছে, যদি তার সাহস থাকতো যে ঠিক আছে সামনের দিক থেকে, পিছন দিক থেকে অ্যাটাক করছে। পরে কি ওই লোককে পরে খুঁজে পাওয়া গেছে বা কোনো আইনি ব্যবস্থা নেওয়া গেছে? আমি জিডি করছিলাম, কিন্তু ওরা বলছে একটা সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে, কিন্তু বলছে আসলে একটা থেকে নাকি তারা শনাক্ত করতে পারছে না। তো পরে স্বাভাবিক এরপরে আমি আর খোঁজ নিব, আমার প্ল্যান আসবো, দেখা যাক। তবে পায় নাই আসলে, এটা পাই যাবে কি হবে? এই ধরনের হ্যারাসমেন্টের শিকার আপনি খুঁজলে প্রতিদিনই দেখবেন ফেসবুকে কেউ না কেউ লিখছে, কিন্তু তাকে আর এখন আমি দেখলাম যে নতুন এক ট্রেন্ড শুরু হয়েছে এই ধরনের করলে পরে মানে এই ধরনের ফেসবুকে এই ধরনের ইস্যু নিয়ে যে সে হ্যারেস হয়েছে,
এবার নিয়ে লেখার পর উল্টো তাকে আরো বুলিং করা হচ্ছে, আগেও ছিল বলি করা হচ্ছে, তাকে বলা হচ্ছে সে অ্যাটেনশন করার জন্য ব্যক্তির সাজার জন্য করতেছে। এক্স্যাক্টলি আমিও সেম একটা কিছু, এবং এরপরে না আমি ওই ঘটনা যতটা না মেন্টালি আমি আমার খারাপ লাগছে, আমি এই ধরনের কনভারসেশনে আমি আরো বেশি মানে কষ্ট পাইছি মানুষের এই ধরনের বিহেভিয়ার। এটা খারাপ ওকে আমাকে ব্লেম করতো, ভাই এটা করে আমি আর কি অ্যাটেনশন সিক করবো, আর এই অ্যাটেনশন সিকে আমার কি বা আসে যাইবে আমার লাইফে, এই ধরনের অ্যাটেনশন সিকে আমি এর থেকে আর অনেক ভালো অ্যাটেনশন পাই। আমি একটা আমার যদি অ্যাটেনশন দরকার হয় একটা কোনো পাহাড়ে গেলেই আমি আরো ভালো অ্যাটেনশন পাবো। আমার তো আসলে এই ধরনের মানে সস্তা অ্যাটেনশনের দরকার নেই। তো এটাই আমি বলছিলাম, এটা আমি আমার কথা বলছিলাম। আরো এখন তো আরো ৫টা সাধারণ মেয়ে তাদের সাথে হ্যারাসমেন্টের ঘটনা ঘটতেছে। তারা তো আরো মানে শেয়ার করতে ভয় পাচ্ছে। কারণ কি হয়েছে বললাম না? যে এত বাজেভাবে তাদেরকে ওটা হয়েছে ভিকটিম ব্লেম করা হয়। হ্যাঁ, যে তুমি অ্যাটেনশন পাওয়ার জন্য করতেছো, এটা এমন কিছুই না। এই সেই নানাবিধ কথা। কিন্তু এটা তো আসলে খুবই ব্যাড একটা জাস্টিস করছিল। যার সাথে হচ্ছে সে যে কি পরিমাণ ট্রমাটাইজড হয়ে যায়। এক্স্যাক্টলি। যেমন ওই ঘটনার পরে আমি কিন্তু যতদিন মানে আমি বের হয়েছি, আমি কিন্তু একা বের হই নাই। সাহস পাবেন কিভাবে একা বের হওয়ার? 10টা নাই 12টা নাই, আমি কখনো ঘর থেকে আমার কাজের জন্য বের হইতে হবে আমি কখনো দ্বিধা বোধ করি নাই, বা আমাকে টেনশন করতেন। হ্যাঁ, আমি ছিনতাইকারীর ভয় পাইতাম। ঢাকা শহরে আমি সবসময় ছিনতাইকারীর ভয় পাইতাম। কিন্তু এইভাবে মানে টিজ করবে যে হুট করে, এবং মানুষজন দেখবে এসে কিছু বলবে না, এই ধরনের সিচুয়েশন হবে, এইটা আসলে মানে ভীতিকর একটা পরিস্থিতি, ভীষণ ভীতিকর। আমরা যে আসলে কি দেখি কালেক্টিভলি, আসলে যেটা দেখতে চাই তার বাইরে দেখি না। এটাই হচ্ছে না, আর হচ্ছে যে কেউ কোনো স্টেপ নিচ্ছে না, বা হচ্ছে যে কারো কোনো শাস্তি হচ্ছে না। যদি শাস্তি না হয় এটা হচ্ছে দমন করা যাবে না, আইনানুগ ব্যবস্থা না নিতে পারলে এটা হবে না। আমাদের 4 মিনিট সময় আছে। কুইক কোয়েশ্চেন অরণি। আচ্ছা, যদি আপনার মানে অলরেডি আপনার অনেক পাওয়ার, সুপার পাওয়ার সবই আছে, তাও জিজ্ঞেস করি যে আপনার যদি একদম কোনো কমিক বুক সুপার পাওয়ার থাকে তাহলে সেটা কি হইতে পারে? মানে যদি এরকম হয়, ইমাজিন করেন আর কি, তাহলে সেটা কি ডিজায়ার করেন আপনি? আমি কখনো এভাবে ইমাজিন করি নাই, একদম টু বি ফ্র্যাঙ্ক। কারণ আমি আসলে মানে সুপার পাওয়ারে আমি আসলে এখন একটু করেন, এখন একটু করেন, ধরেন দেয়া হলো একটু শুনি। মানে আমি অনেক বেশি না রিয়ালিস্টিক, মানে আমি আসলে যে জিনিসটা আমি মানে রিয়েল লাইফ আমি মানে ফিল করতে না পারি সেটা আমি কখনো কল্পনা করি না, একদম টু বি ফ্র্যাঙ্ক। তাহলে তাও আপনি ভাবতে থাকেন, আমাদের যদি পরে মনে পড়ে তাহলে লাস্টে একদম বললেন। আচ্ছা, আমি আরেকটা কোয়েশ্চেন অরণি। আচ্ছা, তাহলে আপনার বিগত 7 দিনের কথা চিন্তা করে যদি আপনাকে জিজ্ঞেস করা হয় যে আপনার মেন্টাল হেলথ কেমন আছে এবং আপনি এটাকে 16 থেকে 10 একটা রেটিং দেন, তাহলে এটা করতে হবে। ওকে, রাইট নাও আমি 7 দিতে চাই। আচ্ছা, ওকে, ভেরি নাইস। হ্যাঁ, আর আমি এখন জিজ্ঞেস করবো যে আপনার পছন্দের খাবার কি? সেটা মানে যে কোনো কিছু হইতে পারে, কুকিংটাও হইতে পারে। আচ্ছা, ওকে, আমি সর্বভোগ, আমি সব ধরনের খাবার খাই। আবার খাবার নিয়ে কখনো কোনো কমপ্লেন বা কোনো নাই, আমি সবকিছুই খাই, সবকিছু খেতে পছন্দ করি। তারপরও মানে রাইট নাও মানে লাস্ট 1 ইয়ারে যেটা হয়েছে, আমি আসলে আমার খাবার দাবার আমি সব নিজে প্রস্তুত করার ট্রাই করি, এবং আমি না একটা মধ্যে মানে আমি আমার একটা কমফোর্ট জোনের মধ্যে নিয়ে আসছি আমার খাবার দাবার স্পেশালি। তো ওইটা যদি বলি, আমি খুব বেশি একদম হলুদ, মরিচ, শুধু একটু লবণ দিয়ে মিক্সড সবজি, এইটাই। আর প্রোটিন লাইক মাছ ভাজা, মাংস রান্না, এগুলো হচ্ছে আমার রিসেন্ট কমফোর্ট ফুড, এগুলাই পছন্দ করি। এর বাইরে আমি সব ধরনের খাবার খাই এবং খাবার খেতে পছন্দ করি। আর আপনার ফেভারিট কুক কে? না মানে শো দেখার মধ্যে দিয়ে নাকি আপনার ইন রিয়েল লাইফ আপনি যা রান্না খেতে পছন্দ করেন? আচ্ছা, এটা শুনলে না আমার মা খুবই মন খারাপ করবে। অসুবিধা নাই। হ্যাঁ, আন্টি আপনি মন খারাপ করেন না। হ্যাঁ, মায়ের রান্না বান্না এটা পছন্দ করা হয়, মানে আমাদের তো আমার ক্ষেত্রে যেটা হয়েছে সে বললাম না, লাস্ট 4-5 ইয়ার্স ধরে আমি আমার ফুড মেনু এমন ভাবে তৈরি করছি ওই যে একটু আম্মুরা যেভাবে একটু মশলা টসলা দিয়ে রান্না করে, কিন্তু এটা আসলে
আমি আমি এখন আর খেতে পারি না। সো সেই হ্যাঁ। হিসাব করলে আমি দেখা যায় আমি নিজের যে রান্না করা আমি নিজে আমি এবং আমার হ্যাঁ, মানে আমার যে মানে মেনুগুলো আমি যেগুলো কাস্টমাইজ করে নিছি এখন এগুলোই আমি পছন্দ করি। মানে আমি আমার ফেভারিট নিজের Favorite ফেভারিট cook. ওকে। হ্যাঁ, ঠিক আছে, আপনার কয়েক সেকেন্ড আছে, তাড়াতাড়ি। হ্যাঁ, আপনার বাংলাদেশের পছন্দের রেস্টুরেন্ট কোনটা ছিল বা গো টু প্লেস? ও ও ওকে, লাস্ট তো কয়েকবার যাওয়া হইছে মানে ফ্যামিলি মেম্বার্সদেরকে নিয়ে ওই যে একটা সাম্পান মুঘল যেটা আছে আমার বাসার কাছে একদম ওইটাতে এর বাইরে এর মধ্যে হবে না। স্টার আমার পছন্দের স্টার। আচ্ছা, স্টার পছন্দ। ওকে, আমাদের নবমপুরে ঠিক এসে আছে। কেমন লেগেছে? হ্যাঁ, খুবই ভালো। খুবই মানে খুবই আড্ডা খুবই মজার ছিল। আবার আমি নতুন, নতুন অভিযান করব। আবার এসে আপনাদেরকে বলব। হ্যাঁ, অবশ্যই, yes. এরপর নতুন অভিযানে গেলেই আগে এসে আপনাদেরকে গল্প হ্যাঁ, আপনি সফলভাবে আবার ফিরে আসেন অভিযানগুলো থেকে। আপনাদেরকে হ্যাঁ, থ্যাংক ইউ। আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ। ২ জনের সাথে গল্প করে আজকে অনেক ভালো লাগলো। থ্যাংক ইউ আপু। থ্যাংক ইউ সো মাচ। Thank you, আপু। আমরাও আসলে অনেক মজা পাইছি। নিউ ইয়র্কে। হ্যাঁ, সবকিছু ঠিক হোক। হ্যাঁ, ভালো থাকবেন। Okay, বাই, bye. বাই।